ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের হচ্ছে টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে। ইউজুয়ালি হচ্ছে আমাদের 6টা থেকে ক্লাস শুরু হয়, কিন্তু আজকে তোমাদের 6টার দিকে ওই সময় একটা সেমিনার থাকার কারণে ক্লাস টাইমটা চেঞ্জ করে সকালে আনা হয়েছে। আচ্ছা, তোমাদের যেহেতু অনেকেরই হচ্ছে 2টা ক্লাস, অনেকেরই মানে যারা হচ্ছে তোমার ইংলিশ ক্লাসও এখন করতে পারতা, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে 2টা ক্লাস একসাথে পড়ে গেছে। সো কোনো সমস্যা আশা করি হবে না, কারণ তোমাদের কিন্তু পোর্টালে রেকর্ডের ক্লাস থাকবে, ঠিক আছে। সো এটা একটা তোমার এক্সেপশনাল সিচুয়েশন, এই কারণে হচ্ছে আজকের দিনে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এরকমটা আসলে আর হবে না বা হওয়ার সুযোগ নাই। তো আজকে যেহেতু হয়েছে, তোমরা যে কোনো একটা ইম্পর্টেন্সের বেসিসে এখন করতে পারো, বাকিটা কিন্তু তোমরা রেকর্ডেড হিসাবে পরে পেয়ে যাবে, ঠিক আছে। সো তোমাদের ক্লাস যে মিস হয়ে যাচ্ছে পুরোপুরি এরকম না, হয়তো ওই যে লাইভ ইন্টারাকশনটা হবে না যখন তুমি পরে রেকর্ডেড ক্লাস করবা। আচ্ছা, ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা ম্যানেজ করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। আজকে সকাল সকাল ক্লাস শুরু করে দিচ্ছি। সো আশা করি তোমাদের সবারই ঘুম ভাঙছে এবং সবাই পড়ার টেবিলে আসো, যদিও শীতের সময়। তো অনেকে হয়তোবা একদম কাঁথা টাথা মুড়ি দিয়ে বিছানায় আসো। তো এই অবস্থায় যদি থাকো তাহলে একটু আড়মোড়া ভেঙে উঠতে হবে, টেবিলে বসতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে আমি পড়াইতে পড়াইতে তুমি ঘুমিয়ে গেছো, ঠিক আছে। ঘুমানো যাবে না। আচ্ছা, হ্যাঁ, ইংরেজি ক্লাস চলতেছে, ওইটাই বললাম যে যেহেতু আজকে একটা এক্সেপশনাল সিচুয়েশন, তোমাদের ওই যে সেমিনার আছে, তো এই কারণে হচ্ছে এই টাইমে রাখা হয়েছে ক্লাসটা। সন্ধ্যার দিকে তোমাদের একটা সেমিনার আছে, তো এই কারণে রাখা হয়েছে। আচ্ছা, যাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছে তা খুবই ভালো, চেয়ার টেবিলে বসে থাকলে খুবই ভালো। আর যদি বিছানায় থাকো তাহলে কিন্তু ঝামেলা আছে, তুমি কিন্তু ঘুমাই যাবে একটু পরে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি করছিলাম মনে আছে? আমরা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, তাই না? সো একদম বেসিক জিনিসপত্র আমরা দেখছিলাম যে আসলে আমাদের কেন দরকার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা আমরা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। তারপরে একদম বেসিক যে স্ট্রাকচারটা, ঠিক আছে, যে একটা আমি যদি স্ট্রাকচার্ড তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বানাতে চাই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, ঠিক আছে, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বানাতে চাইলে তখন হচ্ছে সেখানে কি কি জিনিস থাকবে এগুলো আমরা এই যে লাস্টে দেখছিলাম। কি কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে ডেটাগুলো কিছু অর্ডারে থাকবে, তাই না, রো কলাম অর্ডারে থাকবে, ঠিক আছে। আমরা কিছু প্রপার্টি দেখছিলাম। ওকে, ওকে, ঠিক আছে। সো আমাদের আজকের পড়াশোনা আসলে ওইখান থেকেই কন্টিনিউ হবে, যে আমরা একটা ডেটাবেস টেবিল যে বানাবো, ডেটাবেস টেবিলে আমরা কি কি ধরনের ডেটা রাখতে পারি। তারপরে হচ্ছে আমি যখন ডেটাবেস টেবিলে ডেটা রাখবো, সেগুলোকে পরবর্তীতে যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে খুঁজে পাওয়ার কাজটা কিভাবে সহজে করা যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলোই আমরা দেখব, একদম বেসিক জিনিস। ঠিক আছে, শুরু করি তাহলে। তাহলে দেখো, এই যে আমাদের হচ্ছে স্ট্রাকচার নিয়ে আরেকটু কথাবার্তা বলা আছে, মানে একটা ডেটাবেস টেবিলের কি কি প্রপার্টি থাকে ওগুলো নিয়ে একটু এখানে কথাবার্তা বলে দেওয়া আছে। দেখো, যে আমাদের কাঠামো যদি আমরা চিন্তা করি ডেটাবেসের জন্য, ডেটাবেসের কাঠামো যদি আমরা চিন্তা করি, তাহলে এই কাঠামোতে আসলে কতগুলো গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আমাদের মাথায় নিতে হয়, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যে শব্দগুলো দিয়ে তুমি ডেটাবেসের কিছু বৈশিষ্ট্যকে নির্ধারণ করো। যেমন একটা হচ্ছে ডেটা। ডেটা কি? যে তুমি যে ছোট ছোট যে ঘরগুলো বানাচ্ছ, যেগুলোকে আমরা সেল বলতেছি, এই সেলের মধ্যে তুমি যে ইনফরমেশন রাখতেছো, বা যেই তুমি হচ্ছে বিটগুলো বা যেই তোমার ইনফরমেশনের বেসিক ইউনিটগুলো রাখতেছো সেলের মধ্যে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে এখানে ডেটা, ঠিক আছে। তো ডেটা আসলে এইখানে নতুন কোনো পরিচয় নিচ্ছে না, জাস্ট আমরা টেবিলের জন্য ডেটা বলতে বুঝবো যে আমাদের এরকম ছোট ছোট ঘরগুলোতে যা রাখা আছে, এই যে এরকম ছোট ছোট ঘরগুলোতে আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ডেটা, ঠিক আছে। ওকে, তাহলে ডেটা আমরা বুঝলাম যে ডেটা কেন হচ্ছে এই ছোট ছোট ঘরগুলোতে রাখা হয়, ঠিক আছে। কারণ আমাদের এইখানে একটা অর্ডারে আমরা রাখতেছি, ঠিক আছে, একটা পার্টিকুলার তোমার হচ্ছে
সিকোয়েন্স মেনটেন করে রাখতেছি। এই কারণে তোমার হচ্ছে এরকম ছোট ছোট ঘর বানানো হয় এবং ওই ঘরগুলোতে হচ্ছে ডেটা রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের ডেটা টেবিল। এটা তো নাম থেকেই বোঝা যায় যে এই যে আমাদের পুরো যে টেবিলটা, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডেটা টেবিল, তাই না? অর্থাৎ কমপ্লিট টেবিলটা, কমপ্লিট টেবিল যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা টেবিল। আমি যদি একটু মার্ক করে দিই, এই যে পুরোটা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ফিল্ড। দেখো ফিল্ড, ফিল্ড কি লাস্ট ক্লাসে যে আমি দেখাইছিলাম মনে আছে? ফিল্ড হচ্ছে যে আমাদের পুরো একটা কলাম, আমরা যদি ডেটা টেবিলের পুরো একটা কলামকে চিন্তা করি তাহলে সেটা হবে আমাদের ফিল্ড। যেমন এখানে রেজিস্ট্রেশন একটা ফিল্ড, তাই না? তাহলে আমরা এই যে এখানে একটা ফিল্ড দেখতে পাচ্ছি, এরকম অনেকগুলো ফিল্ড আছে, অর্থাৎ কলাম ওয়াইজ তুমি যা দেখতে পাও টেবিলের মধ্যে, ডেটা টেবিলের মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের ফিল্ড, ঠিক আছে। কলাম ওয়াইজ তুমি যা দেখতে পাও সেগুলো হচ্ছে ফিল্ড। ওকে, এরপরে আসতেছে হচ্ছে আমাদের রেকর্ড। রেকর্ডটা কি? যে আমরা টেবিলের মধ্যে রো ওয়াইজ বিভিন্ন ফিল্ডের যেই তোমার হচ্ছে ভ্যালু আছে, ঠিক আছে, এগুলোকে একসাথে যদি চিন্তা করি তখন যেটা পাই সেটা হচ্ছে আমাদের রেকর্ড। অর্থাৎ আমি যদি একটা পার্টিকুলার রোকে এখানে সিলেক্ট করি, লেটসে এই রো, ঠিক আছে, তাহলে দেখো এই রোটা থেকে আমি কি কি পাই। এই রো থেকে আসলে আমি অনেকগুলো ফিল্ডের ভ্যালু পাই, তাই না? একটু খেয়াল করো, এই যে প্রথম ফিল্ডে হচ্ছে ভ্যালুটা জেরি জেরি, দ্বিতীয় ফিল্ডের ভ্যালুটা হচ্ছে আইডি নাম্বার 2, তৃতীয় ফিল্ডের ভ্যালুটা হচ্ছে রেজিস্ট্রেশন 10020, চতুর্থ ফিল্ডের ভ্যালু হচ্ছে রেজাল্ট 100 এবং লাস্ট ফিল্ডে ফোন নাম্বারটা দেওয়া আছে। তাহলে এই যে যে আমি একটা রো ওয়াইজ কিছু ফিল্ডের ভ্যালু পাচ্ছি, এইগুলো একসাথে আমাকে এই জেরি নামের একজন মানুষের কিছু একাডেমিক ইনফরমেশন দিচ্ছে বা কিছু পার্টিকুলার ইনফরমেশন দিচ্ছে, তাই না? তাহলে এই রোটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এই টেবিলের একটা রেকর্ড, ঠিক আছে, এই টেবিলের একটা রেকর্ড, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়ার্ডগুলো আশা করি সবাই বুঝতে পারছি। এইগুলা কেন আরেকবার দেখানো হলো যে তোমার এই ওয়ার্ডগুলো যদি তুমি মাথা থেকে মানে কোনোভাবে আউট করে দাও বা কোনোভাবে যদি আউট হয়ে যায়, তাহলে তুমি পরবর্তীতে গিয়ে ডেটাবেজের কাজকর্ম করতে পারবে না ঠিকভাবে, ঠিক আছে। একদম বেসিক জিনিস তো। তো এইগুলো যদি মাথায় না থাকে তাহলে দেখা যাবে যে আমি পদে পদে আটকে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকেই বলতেছো যে তোমাদের দুইটা ক্লাস একসাথে, এটা নিয়ে একটু সমস্যায় পড়ে গেছো। আমি অলরেডি বলছি যে তোমরা যে কোনো একটা করতে পারো, এটা তোমরা এই যে টস করে ডিসিশন নিতে পারো কোনটা করবা, ঠিক আছে। আর অপরটা হচ্ছে তোমরা রেকর্ডের হিসেবে পোর্টালে পেয়ে যাও, পরবর্তীতে করে নিতে পারবা। এখন বলতে পারো যে এই সমস্যাটা কেন হলো, এটা আমি একটু আগে বললাম যে তোমাদের যেহেতু সন্ধ্যায় আজকে একটা সেমিনার আছে, তো আমাদের যেহেতু শিডিউলটা খুবই হচ্ছে টাইট, এই কারণে আসলে অন্য কোনো টাইমে আসলে ওইটা ম্যানেজ করা যাচ্ছিল না, যার কারণে সন্ধ্যায় রাখা হয়েছে আজকে, ঠিক আছে, যেহেতু বন্ধের দিন সবাই আছে আজকে। সো সন্ধ্যায় যেহেতু সেমিনার হবে এই কারণে আর তোমার হচ্ছে আইসিটি ক্লাসটা সন্ধ্যায় নেওয়া সম্ভব হলো না, ঠিক আছে। তো এই কারণে সকালে নিয়ে আসার প্রয়োজন হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা কিছু বেসিক টার্মিনোলজি দেখলাম। তাহলে তোমাদের কাছে এখন একটা পোল থ্রো করব, তোমরা হচ্ছে এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে। আমি হচ্ছে পোলটা, তোমরা আগে কোশ্চেনটা পড়ো, ঠিক আছে, কোশ্চেনটা আগে পড়ো, আমি পোলটা লঞ্চ করতেছি, তারপর হচ্ছে তোমরা এটা অ্যান্সারটা সাবমিট করো। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে আমি আর 15 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করো। নাফিসা বলছো ডাটা কি? ডাটা হচ্ছে ভাই আমাদের কমিউনিকেশনের যে বেসিক ইউনিট, ঠিক আছে।
কম্পিউটারের ভাষায় বলতে হয় যে এটা হচ্ছে সিকোয়েন্স অফ বিটস। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি আনসার দিয়েছো হচ্ছে অপশন এ। অপশন এ কি বলছো যে কোনটি ডেটাবেজের ভিত্তি? ফিল্ড। ফিল্ড কিভাবে ডেটাবেজের ভিত্তি হয়? ডেটাবেজ আসলে কোনটার উপর বেস করে চলে একটু চিন্তা করো। দেখো, ডেটাবেজে ঢুকলে আসলে আমরা কি নিয়ে কাজ করি? কি নিয়ে কাজ করি? আমরা হচ্ছে টেবিল নিয়ে কাজ করি, তাই না? দেখো এই যে কি নিয়ে কাজ করি? টেবিল, ঠিক আছে? তো আমাদের ডেটাবেজের যে ভিত্তি এটা হবে হচ্ছে টেবিল। আগে ফিল্ড নাকি আগে টেবিল? তুমি এইভাবে চিন্তা করো, তোমাকে কোশ্চেন করো, আগে টেবিল নাকি আগে ফিল্ড? ঠিক আছে, বুঝতে পারছো যে আমাদের আগে হচ্ছে টেবিল। সো টেবিল থেকে তারপর হচ্ছে আমাদের ফিল্ড, রেকর্ড, এটসেট্রা। ওকে, তো আমি লিডার বোর্ডটা শেয়ার করতেছি। 3 হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে সুমিয়া, নবী, রাহুল, শাওন, রুবিয়া, লাবণী, তারপর হচ্ছে তানবিন, মুহিন, পলল এবং আরো অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে দেখো আরো কিছু টার্মিনোলজি আমরা ধাপে ধাপে দেখি। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এনটিটি। এই দেখো, আমাদের নেক্সট টার্মিনোলজিটা হচ্ছে এনটিটি। এটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছি যে এনটিটি বলতে বোঝাই যে একটা টেবিলের নাম, টেবিলের পরিচয়, তাই না? তো এই যে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের উপরে দেখো লেখা আছে সুন্দর করে স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে এই টেবিলটা আসলে স্টুডেন্ট ইনফরমেশনের জন্য তৈরি করা হয়েছে। তাহলে এই টেবিলের যে ডেটা এন্টিটি সেটা হবে হচ্ছে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে? অর্থাৎ তুমি এখান থেকে তুমি যদি রেকর্ডগুলো সিলেক্ট করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি বলতো স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমাদের এই টেবিলের জন্য ডেটার এন্টিটি হবে স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি বলছিলাম? আমাদের দেখো এই যে প্রত্যেকটা ফিল্ড আছে অর্থাৎ কলাম আছে, এই ফিল্ডগুলোর যে নাম, এই ফিল্ডগুলোর যে নাম এইগুলোকে আমরা বলবো হচ্ছে কি বলতো অ্যাট্রিবিউট, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এই নাম দেখে তুমি বুঝতে পারো যে আসলে আমাদের এই কলামে কি জিনিস রাখা আছে। যেমন এই কলামের উপরে যখন আমি আইডি লেখাটা দেখতেছি আমি বুঝতে পারতেছি যে এই কলাম বরাবর যতগুলো ডাটা আছে প্রত্যেকটা ঘরে সবগুলো হচ্ছে আইডি কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? একইভাবে আমি যখন এই যে নেম দেখতেছি এই কলামের একদম উপরে, তখন আমি বুঝতে পারতেছি যে আমাদের এই কলাম বরাবর যে ডাটাগুলো রাখা আছে সেগুলো হচ্ছে কোনো একটা স্টুডেন্টের নেমকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? তাহলে এইগুলো হবে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আশা করি বোঝা গেছে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ভ্যালু। তুমি কোনো একটা অ্যাট্রিবিউটের আন্ডারে এই সেলগুলোয় যে ডাটা পাবা, ঠিক আছে? কোনো একটা সেলে, এই যে সেলের আইডিয়াটা কি ছিল বলতো? এই যে আমরা ছোট ছোট ঘর দেখতে পাই আমাদের ডেটাবেজে, এগুলোকে আমরা বলি হচ্ছে এক একটা সেল, তাই না? তাহলে আমরা কোনো একটা অ্যাট্রিবিউটের জন্য আমি কোনো কলাম বরাবর যে সেলের মধ্যে যে ডাটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। যেমন দেখো, আমি যদি বলি যে আমাদের এই যে এইটা হচ্ছে ফার্স্ট রো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট রো বা ফার্স্ট রেকর্ড। তো এই রেকর্ডের আমার আইডির যে ভ্যালু সেটা হচ্ছে তোমার 01। আমি আরেকবার বলতেছি যে আমাদের এই টেবিলের যে ফার্স্ট রো বা ফার্স্ট যে রেকর্ড সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই রেকর্ড বা এই রোতে আইডি অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেটা হচ্ছে 01, ঠিক আছে? আরেকটা নিতে পারি এক্সাম্পল, যে ধরো এটা হচ্ছে আমাদের থার্ড রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে আমাদের থার্ড রো। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দেখো থার্ড রোতে আমাদের অনেকগুলো ফিল্ড আছে। তো আমি যদি লেটসে আমি যদি রেজাল্ট ফিল্ডটা নেই, রেজাল্ট ফিল্ডের অ্যাট্রিবিউট হচ্ছে রেজাল্ট, এবং তার যে থার্ড রোতে আমাদের রেজাল্ট অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেটা হচ্ছে 79, ঠিক আছে? তো এইভাবে আমাদের কোনো একটা অ্যাট্রিবিউটের আন্ডারে প্রত্যেকটা রেকর্ডে কি থাকে, কিছু ভ্যালু থাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনে আগাই। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা পোল চলে আসতেছে। এইটা তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো তো, যে তোমাদের কাছে কি মনে হয় এটা কি হবে?
তোমরা কোশ্চেনটাকে পড়ো, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে পোলটা দিচ্ছি। আর কি পোল আছে? তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন বি, হুইচ ইজ কারেক্ট। এখানে কি বলছে যে ডেটা ফাইল তৈরির, অর্থাৎ একটা ডেটাবেস ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা ডেটা ফাইল যদি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের হচ্ছে কিছু ফিল্ড বানাতে হবে, তারপরে রেকর্ড বানাতে হবে, তারপরে টেবিল বানাতে হবে, এবং ফাইনালি এইভাবে হচ্ছে একটা ডেটাবেস তৈরি হবে, তাই না। আমি আরেকবার বুঝাই ফ্লোটা, দেখো যে আমাদের ডেটাবেসকে যদি আমরা ভাঙি, ডেটাবেসকে যদি আমরা ভাঙতে থাকি কি পাই, ডেটাবেসকে ভাঙলে পাই কিছু টেবিল, তাই না। ডেটাবেসকে ভাঙলে পাই হচ্ছে টেবিল, তারপর টেবিলকে ভাঙলে পাই হচ্ছে কিছু রেকর্ড, তাই না, কিছু রেকর্ড রো ওয়াইজ। এরপর রেকর্ডকে ভাঙলে আমরা পাই হচ্ছে কিছু ফিল্ডের ভ্যালু, তাই না, কিছু ফিল্ডের ভ্যালু। তাহলে আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ডেটাবেস ফাইলটা তৈরি করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন নিজে একটা টেবিল তৈরি করবা বা একটা ডেটাবেস ফাইল তৈরি করবা, তখন তোমার কি করতে হবে, কিছু ফিল্ড তৈরি করতে হবে, ওই ফিল্ডের কিছু ভ্যালু দিয়ে রেকর্ড সেট করতে হবে, এরকম কিছু রেকর্ড বানিয়ে তোমাকে টেবিল বানাতে হবে, টেবিল থেকে ফাইনালি হচ্ছে ডেটাবেস বানাতে হবে, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে লিডার বোর্ডটা পাবলিশ করতেছি। সন্ধি হচ্ছে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপরে চিন্ময়, তাওহিদ, সুমিয়া, জিদান, প্রমি, নাজিবা, রাইফ, তাসনিম, প্রীত এবং আরও অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে। যে আমরা যে এই টেবিলগুলোতে হচ্ছে ডেটা ইনসার্ট করব, সেই ডেটাগুলোর আসলে পরিচয় কি হবে, অর্থাৎ তাদের টাইপ কি হবে। সো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসতেছে সেটা হচ্ছে ডেটা টাইপ বিষয়টা কেন তৈরি করা হইলো, মানে ডেটাকে কেন কয়েকটা টাইপে ভাগ করা হইলো, আমি এক ধরনের টাইপের আন্ডারে সব ডেটাকে কেন ফেললাম না। এর কারণ হচ্ছে যে আমাদের অবস্থা ভেদে বিভিন্ন ধরনের ডেটা দিয়ে আমাদের হচ্ছে কি করতে হয়, ইনফরমেশন স্টোর করতে হয়, ঠিক আছে। তো সব ধরনের ডেটার প্রপার্টি সেম হয় না, ঠিক আছে। যেমন তুমি যদি কোনো ধরো যে পার্সনের নাম স্টোর করে রাখতে চাও, তাহলে তোমার যেই ডেটাটা লাগবে সেটা হবে টেক্সট টাইপের ডেটা। আর তুমি যদি ওই পার্সনের একটা ইমেজ রাখতে চাও, ঠিক আছে, ইমেজ রাখতে চাইলে ওইটা কিন্তু একটা ইমেজ ডেটা হবে, যেটা আমরা দেখবো যে ভিন্ন একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে ওএলই অবজেক্ট, এই আন্ডারে এই ফরম্যাটের আন্ডারে ফেলতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমি ইনফরমেশন হচ্ছে ডেটাবেজে স্টোর করে রাখতে পারি। সো বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন ডেটাকে হোল্ড করে, ঠিক আছে। এই কারণে আমাদের ডেটাকে কিছু টাইপে ভাগ করতে হয়েছে। তো আমরা এখন মূলত এই টাইপগুলোই দেখব, ঠিক আছে। সো প্রথমে আসে যে আমাদের টেক্সট ডেটা। টেক্সট ডেটা কি, যে আমরা যদি টেক্সচুয়াল কোনো ইনফরমেশন যদি আমরা স্টোর করতে চাই, তখন হচ্ছে আমরা টেক্সট ডাটা হচ্ছে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, যেমন তোমার নাম, তারপরে হচ্ছে তোমার ধরো যে ডিপার্টমেন্ট নাম, তোমার হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে, এটসেট্রা, টেক্সচুয়াল ডাটা। এরপর হচ্ছে ওয়ার্কার, এটা হচ্ছে তোমার টেক্সটেরই একটা টাইপ, যেখানে তোমার যে সাইজটা, সেই সাইজটা হচ্ছে ভ্যারিয়েবল থাকে, চেঞ্জ হয়। দেখো আমি যখন টেক্সট ডেটা ডিক্লেয়ার করব, তখন আমার যে সাইজটা, ইউজুয়ালি শর্ট টেক্সটের ক্ষেত্রে আমাদের যে সাইজটা হয়, সাইজটা ইউজুয়ালি হয় 255টা অক্ষরের, ঠিক আছে, 255টা অক্ষর হয়, ঠিক আছে, আমাদের সাইজ। তো তুমি 255টা অক্ষরের বেশি কিন্তু টেক্সট ডেটা টাইপের আন্ডারে লিখতে পারবে না, ঠিক আছে।
তাহলে এটা একটা আমাদের লিমিটেশন। তো এই লিমিটেশন দূর করার জন্য আমরা এই যে নতুন একটা টাইপ আনলাম, সেটাকে আমরা বলতেছি ভার্চার। এই ভার্চার কি করে, এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ টেক্সট। ভ্যারিয়েবল লেন্থ টেক্সট অর্থাৎ তুমি যদি একবার ভার্চার ডেটা ডিক্লেয়ার করো, তাহলে তোমার টেক্সটের সাইজটা এটা হচ্ছে ডাইনামিক্যালি, মানে সময়ের সাথে সাথে এটা চাইলে বাড়তে পারবে, ঠিক আছে। এইখানে যেরকম সাইজটা ফিক্স 255, এইখানে কিন্তু সেটা না, এখানে চাইলে সাইজটা কি করতে পারে, বাড়তে পারে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা এই যে ভার্চারে দেখতে পাচ্ছি যে একটা নতুন বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের নাম্বার। নাম্বারটা হচ্ছে যে আমাদের নিউমেরিক্যাল কোনো ডেটা, নিউমেরিক্যাল ডেটা, যেমন রোল নাম্বার, তারপরে রেজাল্ট, তারপরে ধরো যে আমাদের আইডি, এগুলো কিন্তু নিউমেরিক্যাল ডেটা, তাই না। এরকম তোমার যদি নিউমেরিক্যাল ডেটা ডেটা টেবিলের মধ্যে রাখতে হয়, তখন তুমি ওই ফিল্ডের যেই, আচ্ছা একটা বিষয় বলে রাখা ভালো যে এই ডেটা টাইপগুলো আসলে কোথায় সেট করা হয়, এগুলো আমরা প্র্যাকটিক্যালিও দেখবো, তারপরে বলে রাখতেছি সেটা হচ্ছে ফিল্ডের জন্য। কোন একটা পার্টিকুলার ফিল্ড যখন আমি তৈরি করতেছি, যে ধরো এই একটা ফিল্ড আমি তৈরি করতেছি ডেটা টেবিলের মধ্যে, এটা হচ্ছে আমার কমপ্লিট ডেটা টেবিল, ঠিক আছে। এই ডেটা টেবিলের মধ্যে লেটসে এটা একটা ফিল্ড যেটা হচ্ছে আইডি। তাহলে এই যে যে আমি যখন একটা ফিল্ড তৈরি করতেছি, এই ফিল্ড তৈরি করার সময়, এই ফিল্ড তৈরি করার সময় আমার কি করতে হবে, তার যে ডেটা টাইপটা সেট করে দিতে হবে, ঠিক আছে। সো এই ডেটা টাইপটা লেটসে আমি সেট করে দিলাম নাম্বার। তাহলে এই ফিল্ডের আন্ডারে আমি যত ডেটা রাখবো, মানে প্রত্যেকটা সেলে যত ডেটা রাখবো সবগুলো হবে এক একটা নাম্বার, ঠিক আছে। এই যে এখানে আমরা যে ডাটাগুলো রাখবো এগুলো হবে হচ্ছে নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ সেট করার বিষয়টা। এরপর আসতেছে আমাদের অটো নাম্বার। অটো নাম্বারের কাজটা কি, বা এইটা নাম্বারের থেকে কোথায় আলাদা। অটো নাম্বার যেটা করে যে এটা হচ্ছে তোমার অটোমেটিক্যালি জেনারেট হতে থাকে, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার স্টার্টিং পজিশন থেকে তোমার অটোমেটিক্যালি জেনারেট হতে থাকে। ইউজুয়ালি আমরা দেখবা যে আমাদের ডেটা টেবিল তৈরি করার সময় একটা রো অলওয়েজ, সরি একটা ফিল্ড অলওয়েজ হচ্ছে আমাদের ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এটা মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা দেখতে পারবো। সো ওইটা হচ্ছে মেইনলি আমাদের প্রাইমারি কি এর যে আইডিয়াটা, ঠিক আছে, কি ম্যানেজ করার জন্য আমরা অনেক সময় ইউজ করি, ঠিক আছে, কি হিসাবে অনেক সময় ইউজ করা হয়, যেটা হচ্ছে অটোমেটিক্যালি আপডেট হতে থাকে, অটোমেটিক্যালি এই ডেটাটা হচ্ছে ইনসার্ট হতে থাকে, ঠিক আছে। ওকে, এক্স্যাক্টলি সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস খুললেই দেখতে পারবে, একদম বামের একটা কলামে কিছু যেটা হচ্ছে অটোমেট, মানে তুমি যতগুলো রেকর্ড বানাবা তত ততগুলো হচ্ছে তুমি ডাটা দেখতে পারবা ওই ফিল্ডে, ঠিক আছে, যেটাকে আমরা সিরিয়াল নাম্বার হিসাবে দেখতে পাই। তো ওইটার ডেটা টাইপটা হচ্ছে অটো নাম্বার, অর্থাৎ ওইখানে ডেটাটা তোমার ইনসার্ট করতে হবে না, তোমার দিতে হবে না, এটা অটোমেটিক সফটওয়্যার থেকে জেনারেট হয়, ঠিক আছে। তো এটা একটা স্পেশাল তোমার হচ্ছে টাইপ, যেটা হয়তো বা আমাদের কিছু সফটওয়্যারে এই টাইপটা প্রোভাইড করে, ঠিক আছে। ওকে, এরপরে আসতেছে কারেন্সি। নাম থেকেই বোঝা যায় যে কারেন্সি আসলে কোন ধরনের ডেটাকে স্টোর করবে। যে আমাদের ধরো যে কারেন্সি রিলেটেড যেই ইনফরমেশনগুলো, ঠিক আছে, যে ধরো এটা যদি এই একটা টেবিল যদি এরকম হয় যে একটা তোমার রেস্টুরেন্টে প্রতিদিন কতটুকু ইনকাম হইলো আর কতটুকু হচ্ছে খরচ হইলো, ঠিক আছে, এইটার, তাহলে এই যে আমাদের কোনো একটা বা ধরো এটা একটা স্টুডেন্টেরই তোমার হচ্ছে আহ, তার মান্থলি যেই ধরো যে তার পেমেন্ট, ঠিক আছে, মান্থলি পেমেন্ট, তো পেমেন্টের একটা ধরো যে আলাদা ফিল্ড আছে। তাহলে আমাদের এই পেমেন্ট যে ফিল্ডটা তৈরি করলাম, এই ফিল্ডের আন্ডারে যে ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে, এই ফিল্ডের আন্ডারে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো কোন ধরনের ডেটা হবে বলো তো। প্রথমত এটার তো নাম্বার হবে, আমরা সবাই বুঝি। পেমেন্টের আন্ডারে কি থাকবে, টাকার পরিমাণ থাকবে, বা সেটা যদি অন্য দেশের কারেন্সিতে বলি তাহলে ডলার বা রুপি এটসেট্রা। তো যাই হোক, পেমেন্টে হচ্ছে আমাদের কোনো একটা সার্টেইন কান্ট্রির যে কারেন্সি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা এখানে নাম্বার থাকবে, তাই না। লেটস এটা হচ্ছে আমাদের 300 এরকম টাকার সিম্বলটা মেবি এরকম, তাই না, এরকমই তো, এরকম একটা টয়ের মতো, যাই হোক। তো 300 টাকা এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ, প্রীত স্পেসও দিতে পারবা, টেক্সট ডেটা টাইপের আন্ডারে তুমি স্পেস অবশ্যই দিতে পারবা, কারণ তুমি যখন কোনো সেন্টেন্স লিখবা তো এখানে তো স্পেস দিতেই হবে। সো আমাদের, আচ্ছা, এই যে দেখো আমরা পেমেন্টের আন্ডারে এরকম একটা
কি করলাম, ডেটা এখানে রাখলাম 300 টাকা, ঠিক আছে, ঠিক এরকম ভাবেই দেখতে পারবা, ঠিক আছে, বা $300, এখানে টাকা না হয়ে ধরো যে $2 হইতো, তাহলে তোমার হচ্ছে এরকম হয়তো বা ডলার সাইন দিতে পারতাম, ঠিক আছে। যাই হোক, দুইটা একসাথে রাখার অপশন হয়তো বা পাবা না, আলাদা আলাদাভাবে তুমি হচ্ছে রাখতে পারবা। তো আমাদের এইখানে কিন্তু আমরা মেইনলি নাম্বার টাইপের ডেটাকেই রাখতেছি। এই যে 200, এটা একটা নাম্বার, তাই না? কিন্তু তুমি যখন এই যে পাশে একটা সিম্বল দিবা, বা তুমি যখন এই মানে কারেন্সিকে তুমি যেইভাবে এক্সপ্রেস করতে সুবিধা বোধ করো, ঠিক আছে, সেইভাবে যখন রাখতে চাইবা, তখন তুমি হচ্ছে ডেটা টাইপটা সেট করে দিবা কারেন্সি, ঠিক আছে। এটার ডেটা টাইপটা হবে হচ্ছে কারেন্সি। মানে আমাদের কারেন্সির ইনফরমেশনটাকে সুন্দরভাবে রাখা বা একদম এক্সপ্লিসিটলি বোঝানোর জন্য এই কারেন্সি তোমার টাইপটা ইউজ করা হয়, ঠিক আছে। মানে এটা মেইনলি একটা নাম্বার ডেটা টাইপ, জাস্ট কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আছে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ডেট টাইম। সো ডেট টাইম দিয়ে হচ্ছে আমরা ডেট বা কোন একটা সার্টেন পিরিয়ড অফ টাইম হচ্ছে এখানে স্টোর করতে পারি, ঠিক আছে। তো ডেটও রাখতে পারবো, আবার টাইমও রাখতে পারবো। সো আমরা যদি একবার ডেট টাইম ডিক্লেয়ার করি, তখন হচ্ছে যে ইয়ার, মান্থ, তারপরে হচ্ছে ডে, এই ফরম্যাটে হচ্ছে আমরা তোমার হচ্ছে আমরা কি করতে পারবো, তোমার হচ্ছে ডেট বা টাইমের ডেটা রাখতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের ডেট বা টাইমের একটা তোমার হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আলাদাভাবে কেন তৈরি করা হয়েছে, তুমি বলতে পারো যে এইগুলো তো টেক্সট দিয়েও বানানো যেত, টেক্সট দিয়ে বানানো যেত। এগুলো আলাদাভাবে তৈরি করার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি, আমাদের অনেক সময় দুইটা ডেট বা টাইমের মধ্যে কম্পেয়ার করতে হয়, বা লেটসে দুইটা কারেন্সির মধ্যে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে, যে কারটা বড় কারটা ছোট। সো এই কাজগুলো টেক্সটে করতে পারবে না, টেক্সটে তো তুমি কম্পেয়ার করতে পারবে না, টেক্সট ইজ নট ডিরেক্টলি কম্পারেবল, ঠিক আছে, ওই ওই কাজটা করা যায় না। তো কিছু কাজ যেন আলাদাভাবে আমরা ডেট বা টাইমের উপরে করতে পারি বা কারেন্সির উপরে করতে পারি, এই জন্য এগুলোকে আলাদা একটা ডেটা টাইপ হিসেবে তোমার হচ্ছে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে আমাদের ডেট বা টাইম গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে লজিক্যাল। লজিক্যালে আমরা কি রাখি, লজিক্যালে হচ্ছে মেইনলি আমরা বুলিয়ান ভ্যালু রাখি। আমরা এই যে চ্যাপ্টার 3-তে পড়ে আসছি না, যে আমাদের বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে দুই ধরনের ইনফরমেশন রাখা যায়। একটা হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে নো, ঠিক আছে। এই ইয়েসকে আমরা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কি হিসেবে ডিনোট করতাম, 1 হিসেবে ডিনোট করতাম, আর নো কে হচ্ছে আমরা 0 হিসেবে ডিনোট করতাম, ঠিক আছে। তো এইখানেও আসলে আমরা এই বুলিয়ান ভ্যালু চাইলে রাখতে পারি, ঠিক আছে। এটা ইয়েস নো হিসেবে রাখি। এই 1 0 এটা কম্পিউটারের ভেতরে থাকে, এটা তোমাকে দেখাবে না, তোমাকে দেখাবে হচ্ছে ইয়েস নো, ঠিক আছে। তো তুমি হচ্ছে এরকম যদি ধরো কোনো একটা টেবিল রাখতে চাও, যে এরকম একটা টেবিল রাখতে চাও যেখানে ধরো যে তোমার হচ্ছে টেবিলের মধ্যে কারো সম্পর্কে জাস্ট ইয়েস নো কোশ্চেনের একটা অ্যান্সার নেওয়া হয়েছে, ঠিক আছে। যে সে কি, ধরো যে এই যে একটা স্টুডেন্টের জন্য আমি টেবিল বানিয়েছি, তো সে কি আমার ভর্তি হয়েছে কিনা, বা সে কি ধরো যে আমাদের সব ক্লাবে এনরোলড আছে কিনা, ঠিক আছে। তো এই যে এনরোলমেন্ট এটার একটা ধরো আমি এরকম ফিল্ড বানাইলাম, যেখানে জাস্ট ইয়েস আর নো স্টোর করা থাকবে, ঠিক আছে। তাহলে ইয়েস দেখলে আমি বুঝবো যে এই স্টুডেন্টটা আমার সবগুলো ক্লাবে এনরোলড হয়েছে, বা ধরো যে আমাদের হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেশন ফি দেওয়া লাগে, ওই সেশন ফিটা সে দিছে কিনা, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ইয়েস নো দিয়ে এভাবে রাখতে পারি। ইয়েস হইলে বুঝবো দিছে, নো হইলে বুঝবো দেয় নাই, ঠিক আছে। তো এরকম একটা বিষয়। তো এটা হচ্ছে আমরা এই যে লজিক্যাল ডেটা দিয়ে করতে পারি। এরপরে আসতেছে মেমো। মেমোটা কি? মেমোটা হচ্ছে যে এটা এখন আর তুমি পাবা না, এই ডেটা টাইপটা এখন পাবা না, এটা ওল্ড মাইক্রোসফট অ্যাক্সেসের 2007-এর আগের যে ভার্সন, ওইখানে ছিল মেমো। ওইটা হচ্ছে আমাদের আগে লং টেক্সট লেখার জন্য যেই ডেটা টাইপটা ছিল আগের ভার্সনগুলোতে, ডেটা বেস টেবিলের আগের ভার্সনগুলোতে লং টেক্সট লেখার জন্য যেই ডেটা টাইপটা ছিল, সেটাকে আমরা বলতাম হচ্ছে মেমো, ঠিক আছে। তো এটাকে তুমি এখন হয়তো মেমো পাবা না, লং টেক্সট হিসেবে ডিরেক্ট পাবা, ঠিক আছে। তো লং টেক্সট কেন দরকার, বা লং টেক্সট নামে নতুন একটা ডেটা টাইপ কেন আনা হলো? আচ্ছা, মনিবা যে কোশ্চেনটা করছো ওইটা জানাই দেওয়া হবে তোমাকে, ঠিক আছে। তোমাদের বইয়ে যদি কোনো চেঞ্জ আসে ওটা জানাই দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহসিন যেটা বলছো যে ভার্কার দিয়েই তো আসলে আমরা লং টেক্সট
তোমার ম্যানেজ করার কাজটা করতে পারি, ঠিক আছে? বা লং টেক্সটের জন্য যদি আমার কোনো ইনফরমেশন দিতে হয় তাহলে সেটা তো আমি ভার্চার দিয়ে করতে পারি। তাহলে আলাদাভাবে তোমার হচ্ছে যে লং টেক্সট বা মেমো ডেটা টাইপের কি দরকার, এটা একটা কোশ্চেন আসতে পারে। উত্তরটা খুবই অবভিয়াস, যে দেখো আমার যদি এরকম হয় যে আমি জানি যে আমাদের হাইয়েস্ট কতগুলা অক্ষর বা ক্যারেক্টার লাগবে এই ইনফরমেশন স্টোর করতে, ঠিক আছে, এটা যদি আমি জানি, তাহলে কেন আমি ভার্চার ডিক্লেয়ার করব? ভার্চার ডিক্লেয়ার করলে অনেক সময় তোমার জায়গা নষ্ট হবে, ওয়েস্টেজ হবে, ঠিক আছে? কারণ ও তো হচ্ছে তোমার দেখা যায় যে তোমার ধরো যে এরকম হয়েছে, আমি একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে যে তোমার ধরো 256টা ক্যারেক্টার লেখা লাগবে, ঠিক আছে? 256টা ক্যারেক্টার তোমার হচ্ছে কোনো একটা ধরো ফিল্ডের মধ্যে রাখা লাগবে, ঠিক আছে? 256টা ক্যারেক্টারের ইনফরমেশন রাখা লাগবে। এখন তুমি কি করলা, তুমি হচ্ছে ভার্চার ডিক্লেয়ার করে দিলা। ভার্চার ডিক্লেয়ার করলে সমস্যা কি দেখো, যে 255 পর্যন্ত তো তুমি টেক্সট দিয়ে করতে পারতা, সো ওইটা যেহেতু তোমার মানে 256 ক্যারেক্টার রাখার কাজটা যেহেতু টেক্সট দিয়ে হচ্ছে না, এই কারণে তুমি ভার্চার নিছো নিছো, তাই না? তো ভার্চার কি করবে, ও প্রথমে তোমাকে 255 অক্ষরই দিবে, 255 অক্ষরের জায়গায় দিবে। তারপর যখন তুমি 255 থেকে বাড়ায় 256 অক্ষর লিখতে যাবা, তখন দেখা যাবে যে ও তোমাকে জায়গা দ্বিগুণ করে দিছে। অর্থাৎ তোমাকে 255 থেকে ও এইবার হচ্ছে ধরো কত, 255 দ্বিগুণ করলে হচ্ছে তোমার 510, ঠিক আছে? 510 অক্ষরের জন্য তোমাকে হচ্ছে জায়গা দিয়ে দিল। এখন তোমার কিন্তু 510 লাগবে না, তোমার লাগবে 256। তাহলে অতিরিক্ত জায়গাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না? তো অনেক সময় আমরা এই যে এই কাজটা করতে চাই না, ঠিক আছে, যে আমাদের এত অতিরিক্ত জায়গা আমাদের অনেক সময় প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা জানি আমাদের হায়েস্ট কতটুকু হচ্ছে আমাদের জায়গা লাগবে বা কতটা অক্ষর আমাদের লাগবে হায়েস্ট, এটা যদি আমরা জানি, তুমি যদি জানো, তাহলে ভার্চার ইউজ করার তো দরকার নেই। তুমি যদি জানো হায়েস্ট কয়টা অক্ষর লাগবে, তাহলে তো তোমার ভার্চার ইউজ করার দরকার নেই। যেমন তুমি যদি জানো যে তোমার হচ্ছে যে নাম, সেই নামের জন্য তোমার হচ্ছে 255 অক্ষরের বেশি লাগবে না, এত বড় নাম তো আর আসলে কারো হয় না, তাই না? 255 অক্ষরের বেশি নাম তো আর কারো হবে না। তাহলে তুমি কিন্তু শর্ট টেক্সট হিসাবে নামের জন্য যে ফিল্ডটা আছে, নামের জন্য যে ফিল্ডটা আছে তার ডেটা টাইপ কিন্তু তুমি শর্ট টেক্সট বা টেক্সট করে দিতে পারো, ঠিক আছে? কারণ ইউজুয়ালি 255-এর বেশি কারো নাম হয় না, 255 অক্ষরের বেশি কারো নাম হবে না। তো তুমি টেক্সট ডিক্লেয়ার করে দিতে পারো, কারণ তুমি জানো এটা। কিন্তু এরকম যদি হয় যে তোমার এরকম একটা ফিল্ড আছে যেখানে ধরো যে কারো পার্সোনাল ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে, যে তার তার হাইট কত, তার ওয়েট কত, এরকম পার্সোনাল বিভিন্ন ডেসক্রিপশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু শিওর না যে সেই আসলে কতটুকু ইনফরমেশন রাখতে চাইছে ডেসক্রিপশনের মধ্যে। তো সেই ক্ষেত্রে ভার্চার ডিক্লেয়ার করতে পারো, বোঝা গেছে? তো এটা আসলে আমাদের কেস টু কেস ভ্যারি করবে। যাই হোক, তো আমাদের যদি এরকম কোনো তোমার ফিল্ড তৈরি করতে হয় যেখানে শর্ট টেক্সটের চেয়ে একটু বেশি লাগতেছে, ঠিক আছে, শর্ট টেক্সটের চেয়ে একটু বেশি লাগতেছে, তখন হচ্ছে আমরা এই যে লং টেক্সটের ডেটা টাইপটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্ট টেক্সটের চেয়ে বেশি ডেটা প্রোভাইড করবে। ওকে, এরপর হচ্ছে ওএলই অবজেক্ট। এটার কাজ কি, এটার ফুল ফর্ম, এই যে ওএলই, এই ওয়ার্ডটার যে ফুল ফর্ম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, ঠিক আছে? এটা দিয়ে কি মিন করা হয়, এটার কাজ কি? এই ওএলই অবজেক্টের কাজ হচ্ছে যে আমাদের অনেক সময় টেক্সচুয়াল ডাটার বাইরে অন্য ডাটা, যেরকম ধরো ইমেজ, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, এক্সেল শিট, এইগুলো হচ্ছে ডেটা বেস টেবিলের মধ্যে ফিল্ডে স্টোর করে রাখতে, ঠিক আছে? সো ওইগুলো যখন স্টোর করব কোনো একটা ফিল্ডের মধ্যে, তখন হচ্ছে আমাদের টাইপটা করতে হবে হচ্ছে ওএলই অবজেক্ট, ঠিক আছে? নন টেক্সচুয়াল বা নন নিউমেরিক্যাল, নন টেক্সচুয়াল, লাইক হচ্ছে তোমার কি বলতে পারি আমরা, লাইক হচ্ছে তোমার ইমেজ, তারপরে ধরো ওয়ার্ড ডকুমেন্ট, তারপরে ধরো পিডিএফ, ঠিক আছে? এই ধরনের তুমি যদি ডেটা ফাইল রাখতে চাও, ঠিক আছে, এই ধরনের ফাইল যদি রাখতে চাও তোমার টেবিলের মধ্যে, তখন হচ্ছে তুমি ওএলই অবজেক্ট হচ্ছে তোমার ডেটা টাইপ সেট করবা, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি যেটা আসে হাইপার লিঙ্ক, এটা তো নাম থেকেই বুঝতে পারতেছো কি করব। হাইপার লিঙ্কে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইউআরএল, ইউআরএল যদি আমার হচ্ছে টেবিলের মধ্যে রাখতে হয়, ইউআরএল, ইউআরএল আমরা চিনি না? তো ইউআরএল যদি আমাদের টেবিলের মধ্যে রাখতে হয়, তখন হচ্ছে আমরা কি করব বলো তো, আমরা হচ্ছে যে হাইপার লিঙ্ক ডেটা টাইপ সেট করে দিব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডেটা টাইপ। পিডিএফ এর ফুল ফর্ম, পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট।
ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু বোঝা গেছে। তোমাদের কাছে কি এটা ক্লিয়ার? একটু জানাও তো। আচ্ছা, আমাকে হচ্ছে অঙ্কুশ জিজ্ঞেস করছে যে মেমোতে কতটা ক্যারেক্টার থাকবে। এইটা হচ্ছে মেমোতে, বা যেটাকে আমরা লং টেক্সট বলতেছি, এটা হচ্ছে অ্যারাউন্ড 64,000 মেবি, আই এম নট, হ্যাঁ 64,000, এক্স্যাক্টলি 64,000, অর্থাৎ তোমাকে অলমোস্ট 1 জিবি ডেটা দিবে, 1 জিবি পরিমাণ জায়গা দিবে, ঠিক আছে, 1 জিবি, এতগুলা ডেটা রাখতে পারবা। আচ্ছা, নাফিসার ক্লিয়ার না? নাফিসা তাহলে বলো কোথায় তোমার ঝামেলা। সন্ধি জিজ্ঞেস করছে সর্টিং কি। সর্টিং মানে হচ্ছে সাজানো। এই জিনিসগুলো আমাদের সামনে আসবে, যে ধরো যে আমরা যদি পেমেন্টের বেসিসে আমাদের রেকর্ডগুলোকে সাজাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা সর্টিং করতে পারি, যে আমাদের সবচেয়ে কম পেমেন্ট যেই রেকর্ডে আছে সেই রেকর্ডটা সবার উপরে থাকবে, এরপরে আস্তে আস্তে নিচের দিকে যত যাব সবগুলো রেকর্ডে পেমেন্ট বাড়তে থাকবে, ঠিক আছে। এই এই কাজটাকে আমরা বলি সর্টিং। আচ্ছা, রাইভ বলতেছে ওএলই অ্যাগেইন। ওএলই হচ্ছে আমাদের এই যে নন টেক্সচুয়াল বা নন নিউমেরিক্যাল যদি কোনো ডেটা ডেটা রাখতে হয়, লাইক ইমেজ। ধরো তোমার টেবিলের মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য ইমেজ আছে, তার ছবি। তারপর ধরো যে কোনো একটা ডকুমেন্ট ফাইল, ঠিক আছে, যে ধরো প্রত্যেকটা মানুষের জন্য তার সিভি আছে, সিভি একটা ডকুমেন্ট ফাইল বা পিডিএফ, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জন্য ধরো যে তার একটা রিসার্চ পেপার আছে, এরকম বিভিন্ন তোমার হচ্ছে নন টেক্সচুয়াল ডেটা অনেক সময় টেবিলের মধ্যে রাখতে হয়, ঠিক আছে। তাহলে ওইগুলো আমরা রাখতে চাইলে আমাদের ডেটা টাইপটা রাখতে হবে ওএলই অবজেক্ট। ওএলই মানে হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, ঠিক আছে, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। তাহলে এই যে অবজেক্ট বলতে কি বুঝাচ্ছি, এই যে আমাদের ইমেজ, ডক, পিডিএফ, এই যে যে ফাইলগুলো আছে এইগুলোকে আমরা বলতেছি অবজেক্ট, ঠিক আছে। আর লিঙ্কিং আর এমবেডিং কথাটা কোথা থেকে আসছে, যে আমরা আসলে ওএলই অবজেক্ট হিসাবে যখন ডেটা টাইপ ডিক্লেয়ার করি, এর অর্থ হচ্ছে যে আমি ওই ফিল্ডগুলোতে এই যে যে ফাইলগুলো আছে তোমার ইমেজ, পিডিএফ অর ডক বা অর এক্সেল শিট, যেই ফাইলগুলো আছে ওই ফাইলগুলোর তোমার একটা লিঙ্ক আমি হচ্ছে এই টেবিলের মধ্যে অ্যাড করতেছি, ঠিক আছে, ওইখান থেকে আসছে এক্স্যাক্টলি অ্যাজ এ লিঙ্ক। এই যে এমবেডিং বিষয়টাও ওইখান থেকে আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এটা আমরা দেখে নিলাম যে আমাদের ডেটা টাইপ কি কি হতে পারে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেছে, ঠিক আছে, আমরা সামনে যাই। তাহলে দেখো, নেক্সটে আমাদের একটা কুইজ আছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি। তোমাদেরকে আমি হচ্ছে আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করো। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, হুইচ ইজ কারেক্ট। সো এখানে কোশ্চেন ছিল যে ডেটা টেবিলে এই যে ইমেজ সংযোজন, ইমেজ সংযোজনের জন্য আমরা হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে পারি, ঠিক আছে।
তো এখানে হচ্ছে যে দেখো কয়েক ধরনের ডেটা টাইপ আছে, এগুলোর দুইটা হয়তো বা তোমরা চিনো, বাকি দুইটা এখনো তোমরা চিনো নাই, কিন্তু চিনে যাবা সামনে। তো এই যে দেখো লাস্টের দিকের অপশনগুলো যদি আমরা দেখি, লজিক্যাল তো হবে না, লজিক্যাল হচ্ছে ইয়েস নো ডেটা স্টোর করার জন্য, ওয়েলি অবজেক্ট হচ্ছে আমরা এই যে ইমেজ সংযোজনের জন্য ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই দুটো সম্পর্কে একটু বলি, এই যে ক্যালকুলেটেড একটা আছে আর লুকআপ উইজার্ড। এই ক্যালকুলেটেডের কাজ কি, যে তোমার যদি এরকম হয় যে তোমার একাধিক কলামের ইনফরমেশন যোগ বিয়োগ করে বা মার্জ করে তোমার যদি অন্য কোনো কলামে হচ্ছে রাখা লাগে, তখন তুমি ক্যালকুলেটেড ডেটা টাইপ ইউজ করবে, ঠিক আছে। যে ধরো যে তোমার হচ্ছে এরকম একটা টেবিল আছে, যেখানে ধরো তোমার এরকম আছে যে তোমার একজন মানুষের ডেইলি ইনকাম আছে একটা টেবিলে, ঠিক আছে। আর আরেকটা, সরি, একটা ফিল্ডে ডেইলি ইনকাম আছে, আর আরেকটা ফিল্ডে ধরো যে সে কয়দিন কাজ করছে মাসে, ওই ইনফরমেশনটা আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার টোটাল ডেজ এটা দেয়া আছে। তাহলে তোমার যদি এরকম একটা ধরো যে ফিল্ড বানাতে হয় যেখানে হচ্ছে তার মান্থলি ইনকাম দেয়া থাকবে, তাহলে মান্থলি ইনকামটা কিভাবে আসবে বলো তো, কেউ একজন বলো। যে আমাদের একজন মানুষের নাম, তার ডেইলি ইনকাম এবং সে মাসে মাসে কয়দিন কাজ করছে সেটা দেওয়া আছে, ঠিক আছে। ধরো যে সে হচ্ছে পার্ট টাইম জব করে, তাহলে তার পার্ট টাইম জবের ক্ষেত্রে ডেইলি ইনকামটা কত, তার কয়দিন হচ্ছে কাজ করা হয়েছে মাসে, এই দুইটা জিনিস হচ্ছে দুইটা আলাদা আলাদা কলামে দেয়া আছে। এখন আমরা যদি এখান থেকে মান্থলি ইনকামটা বের করতে চাই, মান্থলি ইনকাম, তাহলে সেটা কিভাবে বের করব মান্থলি ইনকামটা? খুব সহজ না, যে আমাদের কি করতে হবে, দুইটা কলামের ডাটা গুণ করতে হবে, তাই না? কোন কোন কলাম একটু চিন্তা করো, তাহলে বুঝে যাবা। যে আমাদের টোটাল ডেজ, এইটার সাথে হচ্ছে আমাদের টোটাল ডেজের সাথে আমাদের গুণ করতে হবে তার ডেইলি ইনকাম, তাই না? তাহলে আমরা পেয়ে যাব যে তার মান্থলি ইনকাম কত। এই যে আমাদের ডেইলি ইনকামের সাথে টোটাল ডেজ, এই দুইটা হচ্ছে কি করতে হবে, মাল্টিপ্লাই করে রাখতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো তুমি যখন এরকম আলাদা আলাদা দুইটা কলামের ডেটাকে মার্জ করতেছো বা ইউজ করে অন্য একটা কলামের ডেটা তৈরি করতেছো, তখন তোমার এইখানে ডেটা টাইপটা সেট করতে হবে ক্যালকুলেটেড, ঠিক আছে। এটার হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ডেটা টাইপ। তাহলে আশা করি ক্যালকুলেটেড ডেটা টাইপটা বোঝা গেছে। এরপর আসতে হচ্ছে লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ডটা হচ্ছে এগুলো মাইক্রোসফট অ্যাক্সেসের জন্য, ঠিক আছে। তো তোমার যদি এরকম হয় যে ধরো এটা আলাদা একটা, আমি দিয়ে বুঝাই, আলাদা একটা কলাম দিয়ে বুঝাই। যে ধরো তোমার যদি এইখানে এই এমপ্লয়ীদের জন্য তোমার হচ্ছে ইনফরমেশন দিতে হবে, কোন একটা কোম্পানির এমপ্লয়ীদের জন্য ইনফরমেশন দিতে হবে, তাহলে তুমি তাদের ডিপার্টমেন্টটা ওইখানে দিয়ে দিবা, তাই না? তো তুমি যখন কোনো একটা এমপ্লয়ির ডিপার্টমেন্ট ইনফরমেশনটা দিবা, তখন তুমি যদি চাও যে তোমার কোম্পানিতে কি কি ডিপার্টমেন্ট আছে সেইগুলো যেন শো করুক এইখানে, সেইগুলো যেন এখানে একটা ড্রপ ডাউন বক্সের মধ্যে শো করুক, এটা যদি তুমি চাও, তখন তোমাকে এইখানে তোমাকে হচ্ছে লুকআপ উইজার্ড ডেটা টাইপটা সেট করতে হবে। এইটা আসলে তোমার এই ডিপার্টমেন্ট তো অ্যাকচুয়ালি একটা টেক্সট, তাই না? ডিপার্টমেন্ট ডেটা টাইপ তো অ্যাকচুয়ালি একটা টেক্সট, তার সাথে তোমাকে এই লুকআপ উইজার্ড এই ডেটা টাইপটা এক্সট্রা সেট করতে হবে, ঠিক আছে। তাহলে লুকআপ উইজার্ড সেট করলে তুমি সুবিধা কি পাবা, তুমি সুবিধাটা পাবা সেটা হচ্ছে যে তুমি যখন ডেটা ইনসার্ট করতে যাবা, তখন তোমাকে এরকম একটা অপশন দিবে যে তুমি কি কি ডেটা ইনসার্ট করতে পারো এই তোমার হচ্ছে ফিল্ডের মধ্যে, সেইগুলো যেন তুমি দেখতে পারো, ঠিক আছে। সেই অপশনটা তুমি এখানে পাবা। তুমি যে এরকম একটা তীর পাবা পাশে, তোমার প্রত্যেকটা সেলের পাশে এরকম একটা তীর পাবা, ওই তীরে প্রেস করলে তারপর তুমি অল পসিবল ভ্যালুস যেটা এখানে তুমি রাখতে পারো সেগুলো দেখতে পারবা, ঠিক আছে। ওকে, সো লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো সন্ধি হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে হচ্ছে প্রাপ্তি, তাসনিম, মিষ্টি, চিন্ময়, নাফিস, সুয়াদ, বৃষ্টি, রাইফ, অঙ্কুশ এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে দেখো যে ডেটা প্রপার্টিজ নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এটা হচ্ছে যে মাইক্রোসফট অ্যাক্সেসের জন্য হচ্ছে তোমার স্ট্রাকচারটা দেওয়া আছে। যেমন দেখো, আমাদের যদি টেক্সট ডেটা টাইপ সিলেক্ট করা থাকে কোনো একটা ফিল্ডে, যেমন এই যে এখানে একটা ফিল্ড দেখো নেম, এই জন্য ডেটা টাইপটা দেখাচ্ছে হচ্ছে টেক্সট, বা এটা আমরা সেট করতে পারবো, ঠিক আছে, যে এখান থেকে সেট করতে পারবো। আচ্ছা, সো আমরা যদি ডেটা টাইপ টেক্সট সেট করি, তাহলে ওই ডেটার কি কি প্রপার্টিজ আছে এগুলো একটু দেখতে পারি। যে দেখো এই যে ফিল্ড সাইজ দেখাচ্ছে,
ফিল্ড সাইজ দেখাচ্ছে, তারপরে ফরম্যাট অর্থাৎ কত থেকে শুরু হবে এইটা, ঠিক আছে, বা ফরম্যাটিং কিরকম হবে এটা তুমি চাইলে সেট করে দিতে পারো। এরকম আরও কিছু যে এখানে আমাদের ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো যে আমাদের ফিল্ড সাইজ অর্থাৎ আমরা হায়েস্ট কতগুলো ক্যারেক্টার এখানে অ্যালাউ করতেছি টেক্সটের জন্য সেটা আমরা এখানে সেট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ফরম্যাট, ফরম্যাটের কাজটা হচ্ছে যে তুমি ফরম্যাট দিয়ে এইখানে হচ্ছে ডাটাগুলো আসলে আমাদের কোথা থেকে স্টার্ট হবে বা হচ্ছে ডাটাগুলো কোন অর্ডারের ডাটা তুমি অ্যালাউ করবে এই জিনিসগুলো হচ্ছে তুমি এখানে সেট করে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের ফরম্যাটটা কোথায় বেশি কাজে লাগবে, যে ধরো যে আমাদের একটা কলাম হচ্ছে সবসময় তৈরি হয়ে যায় মাইক্রোসফট অ্যাক্সেসে, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এই যে সিরিয়াল নাম্বার নামের একটা হচ্ছে কলাম কিন্তু আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে সবসময় তৈরি হয়ে থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে যে 1 দিয়ে শুরু হয়, তারপরে তুমি যতগুলো রেকর্ড ইনসার্ট করবা কলাম সিরিয়াল নাম্বারের এই ভ্যালুগুলো সেইভাবে হচ্ছে বাড়তে থাকবে, ঠিক আছে। এখন তোমার অনেক সময় এরকম হইতে পারে না যে তোমার হচ্ছে সিরিয়াল নাম্বারটা 1 দিয়ে না 100 দিয়ে শুরু করতে হবে, এরকম হইতে পারে না। তো তোমার যদি এরকম প্রয়োজন হয় যে এটা তুমি 100 দিয়ে শুরু করবা, তাহলে এই কাজটা তুমি কোথায় ঠিক করতে পারো যে তোমার সিরিয়াল নাম্বার বা এরকম কোনো একটা তোমার ফিল্ডের ভ্যালু যেন এরকম একটা সার্টেইন ভ্যালু থেকে শুরু হয়, একটা নির্দিষ্ট ভ্যালু থেকে যেন শুরু হয়, এটা তুমি কোথায় সেট করতে পারবা, তোমার হচ্ছে এই যে ফরম্যাটের মধ্যে গিয়ে তখন তোমাকে দিয়ে দিতে হবে 100, ঠিক আছে। ফরম্যাটের মধ্যে তুমি যদি এই যে এই ফিল্ডের ফরম্যাটের মধ্যে তুমি যদি 100 দিয়ে দাও তাহলে হচ্ছে তোমার এই সিরিয়াল নাম্বারের যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে 100 থেকে শুরু হবে, এরপরেরটা হবে 101, এই যে এটা হবে নিচেরগুলা বুঝতেই পারতেছো কিভাবে চেঞ্জ হবে। আমার এইটা হবে হচ্ছে এইটা হবে 101, এরপরেরটা 102, এইভাবে যেতে থাকবে, এটা সিরিয়াল নাম্বারের জন্য। অন্যগুলোর জন্য ফরম্যাট আসলে ওইভাবেই কাজ করে যে আমরা যদি সেট করে দিতে চাই যে আসলে কিভাবে হচ্ছে আমাদের ডেটাগুলো এখানে আসবে, ঠিক আছে, এটা যদি আমরা সেট করে দিতে চাই তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে ফিল্ড সাইজ গেল, ফরম্যাট গেল। ফিল্ড সাইজের কাজ হচ্ছে সর্বোচ্চ কয়টা ডেটা বা সর্বোচ্চ কত সাইজের ডেটা আমি অ্যালাউ করতেছি সেটা ফিল্ড সাইজে, আর ফরম্যাটটা হচ্ছে আমাদের এখানে এনশিওর করতেছে যে আমাদের যে ডেটাগুলো আসবে সেগুলো কোন ফরম্যাটে আসবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে যে আমাদের ফিল্ড আর ফরম্যাট হচ্ছে কি মিন করে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসতেছে দেখো আমাদের ইনপুট মাস্ক। ইনপুট মাস্কটা হচ্ছে যে আমাদের কিছু রুল সেট করা, ঠিক আছে, কিছু রুল সেট করা, যেই রুলের উপর বেস করে আমাদের ইউজার টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে পারবে, ঠিক আছে। যেমন আমাদের এইখানে আমরা ধরো যে এই আইডিগুলো ইনসার্ট করতেছি, এই আইডিগুলো যেন তোমার একটা সার্টেইন রেঞ্জের মধ্যে হয়, এটা যদি আমি এনশিওর করতে চাই তখন সেটা হচ্ছে আমার এই যে ইনপুট মাস্কের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ইনপুট মাস্কের মধ্যে আমি তখন সেই রেঞ্জটা দিয়ে দিব, ঠিক আছে। ইনপুট মাস্কের মধ্যে আমি রেঞ্জটা দিয়ে দিতে পারি এভাবে গ্রেটার দেন 10, তাহলে আমাদের যে আইডিগুলো আসবে সেগুলো 10-এর চেয়ে বড় হবে, ঠিক আছে। সো কিছু রুল আমি এইভাবে সেট করে দিতে পারি আমাদের এই ফিল্ডের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্যাপশন। ক্যাপশনটা আসলে হচ্ছে তোমার আমরা যদি তোমার কোনো একটা ফিল্ডের জন্য কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে চাই তখন সেটা হচ্ছে যে ক্যাপশনের মধ্যে দিতে পারি। তো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেট করি না। আর ডিফল্ট ভ্যালুটা হচ্ছে যে ইউজার যদি ফিল্ডের কোনো একটা ঘরে কোনো একটা ফিল্ডের কোনো একটা ঘরে যদি ডেটা ইনসার্ট না করে তাহলে ওই জায়গায় বাই ডিফল্ট যেই ভ্যালুটা থাকবে, ঠিক আছে, বাই ডিফল্ট আমার যেই ভ্যালুটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এই যে ডিফল্ট ভ্যালু হিসাবে সেট করে দিই। যে ধরো আমাদের এখানে নেম যেই তোমার ফিল্ডটা হচ্ছে, ঠিক আছে, নেম ফিল্ডের মধ্যে কেউ যদি ডেটা ইনসার্ট না করে তাহলে যে আমি ডিফল্ট ভ্যালু হিসাবে দিয়ে দিতে পারি এটা নাল। নাল মানে কিছুই নাই, ঠিক আছে, নাল আমি সেট করে দিতে পারি, বুঝতে পারছো। তাহলে আমাদের এইগুলো হচ্ছে ডেটা প্রপার্টিস, যেগুলো হচ্ছে আমাদের কোনো একটা ডেটা টাইপ যখন আমরা সিলেক্ট করি তখন তার সাথে সাথে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ঠিক করে দিতে হয়, ঠিক আছে, যে ওই ফিল্ডের জন্য কি কি প্রপার্টিস হচ্ছে এনশিওর হবে। এটুকু আশা করি বোঝা গেছে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এই প্রপার্টিসগুলো কি ধরতে পারছো? ওকে, তাহলে আমরা সামনে আগাই। তো এখানে আসলে যে আরো কিছু রুল নিয়ে কথাবার্তা, সরি আরো কিছু প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলা আছে, যেমন এই যে ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুলটা অনেকটা যে ইনপুট মাস্কের মতোই, যে আমার কোন একটা ডেটা
ডেটার উপরে যদি আমি কন্ডিশন দিতে চাই বা কোনো একটা ফিল্ডে ইউজার যেই ডেটা দিতে পারবে ওগুলোর উপরে যদি কন্ডিশন দিতে চাই তাহলে আমি এই ভ্যালিডেশন রুলে কন্ডিশন দিতে পারি, ঠিক আছে। যেমন এই যে আইডির জন্য আমি ধরো কন্ডিশনটা দিলাম গ্রেটার দেন 10, তাহলে আমার সেই সকল আইডি এখানে ইনসার্টেড হতে পারবে যার আইডি নাম্বারটা হচ্ছে গ্রেটার দেন 10, ঠিক আছে। ধরো 9 একটা আইডি দিতে চাইলাম কিন্তু সেটা কিন্তু এখানে ইনসার্ট হবে না, ঠিক আছে। এরপরে ভ্যালিডেশন টেক্সট, এটাও তুমি দিয়ে দিতে পারো যে আসলে একটা মেসেজ যে তোমার এইখানে যেই ডেটাগুলো তুমি ইউজারকে ইনসার্ট করতে দিচ্ছ সেই ডেটাগুলোর জন্য কি রুল আছে, ঠিক আছে, এই রুলটা তুমি এখানে মেসেজটা দিয়ে দিতে পারো। এরপরে হচ্ছে রিকোয়ার্ড একটা ফিল্ড আছে যে আমার কি এই ভ্যালুটা লাগবেই কিনা, ঠিক আছে। যদি আমাদের রিকোয়ার্ড ইয়েস দেওয়া থাকে তাহলে ইউজারকে অবশ্যই অবশ্যই এই ফিল্ডের ভ্যালু দিতেই হবে, ঠিক আছে, মাস্ট, এটা মাস্ট দিতে হবে। যদি রিকোয়ার্ড ইয়েস দাও, তুমি রিকোয়ার্ড যদি ইয়েস দাও তাহলে ইউজার কোনোভাবেই এই ফিল্ডের ভ্যালু না দিয়ে টেবিল বানাতে পারবে না, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালাউ জিরো লেন্থ, মানে মেইনলি হচ্ছে এটা যে নাল নাল ডাটা কি তুমি রাখতে পারবা কিনা, মানে তুমি একটা ঘরে কি খালি রেখে যাইতে পারবা কিনা, ঠিক আছে। অ্যালাউড জিরো লেন্থ এটাই বোঝাচ্ছে যে তুমি ধরো এরকম বানালা একটা টেবিল যেখানে কিছু মানুষের আইডি নাই, তার নাম আছে কিন্তু তার আইডি নাই, ঠিক আছে। যে ধরো এরকম একটা কোম্পানির জন্য আমি এমপ্লয়ি টেবিল বানাচ্ছি যে কোম্পানিতে সবাই এখনো আইডি পায় নাই কারণ সবাই পার্মানেন্ট হয় নাই, তাহলে সবার নাম আছে কিন্তু আইডি নাই, এরকম একটা সিনারিও চিন্তা করো। তাহলে যে আইডি যাদের যাদের নাই তাদের কিন্তু কি থাকবে, নাল। নাল মানে হচ্ছে কিছুই নাই, নাল হচ্ছে একটা স্পেশাল ডেটা টাইপ যেটা বোঝায় যে আসলে কিছুই নাই, খালি খালি, ঠিক আছে, এটা মিন করে যে খালি কিছুই নাই। ওকে, আরেকটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সিংটা আসলে আমরা ওই যে কখন করি তোমাদের আশা করি মনে আছে, ওই যে আমাদের সর্টিং এর সাথে একটা রিলেটেড আইডিয়া হচ্ছে ইন্ডেক্সিং, ঠিক আছে, যে প্রত্যেকটা ফিল্ডের জন্য আমরা একটা নাম্বারিং বা ইন্ডেক্সিং করে ওই ফিল্ডটা খোঁজা আমাদের জন্য সহজ হয়, ঠিক আছে, ওই ফিল্ডের ভ্যালুগুলো খোঁজা সহজ হয় আমাদের যখন আমরা ইন্ডেক্সিং করি, ঠিক আছে, অর্থাৎ নাম্বারিং। প্রত্যেকটা তোমার ফিল্ডের ভ্যালুর জন্য আমরা যদি নাম্বারিং করতে যাই তখন হচ্ছে আমরা ইন্ডেক্সিং করি। এটা মেইনলি হচ্ছে আমাদের ওই যে সর্টিং এর সময় কাজে লাগে, সর্টিং এর সময় এই ইন্ডেক্সের প্রপার্টিটা কাজে লাগে আমাদের, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে সাজাতে চাই তখন হচ্ছে আমরা এই যে ইন্ডেক্সের উপর বেস করে এই কাজটা করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের একটু এই প্রপার্টিগুলো নিয়ে এখানে কথাবার্তা বলা আছে। দেখো এই যে ফরম্যাটের মধ্যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সেট করে দিতে পারি যে আমাদের ডেটা কোথা থেকে শুরু হবে, ঠিক আছে, বা কি কি জিনিসপত্র এখানে আমরা অ্যালাউ করতেছি এই জিনিসগুলো আমরা সেট করে দিতে পারি। যেমন এখানে যদি আমরা ফরম্যাটে @ এই সিম্বলটা ইউজ করি তাহলে শুধু ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য আমরা ওই ফিল্ডটা সেট করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি ফরম্যাটের জায়গায় @ দাও, ফরম্যাটের জায়গায় যদি @ দাও তাহলে তোমার ইউজার কি করতে পারবে, এই যে ফরম্যাটের জায়গায় যদি তুমি @ দাও, এই যে ফরম্যাট কোথায় আছে একটু দেখাই, এই যে আমাদের টেবিলের দুইটা ভিউ থাকে, একটা ডিজাইন ভিউ একটা ডেটা শিট ভিউ। তুমি যদি ডিজাইন ভিউতে যাও তখন এরকম দেখতে পারবা, ঠিক আছে। তো ডিজাইন ভিউতে গিয়ে তুমি যখন এই ফরম্যাটের মধ্যে এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের ফরম্যাটের সেই ঘরটা, এই ফরম্যাটের মধ্যে তুমি যখন সিম্বল দিয়ে দিবা এর অর্থ হচ্ছে যে তুমি শুধু ক্যারেক্টার ইনপুট দেওয়ার পারমিশনটা দিচ্ছ এখানে, ঠিক আছে, ফরম্যাট সেট করে দিচ্ছ। এরপরে লেস দেন দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি লোয়ার কেস এখানে ব্যবহার করার জন্য ফরম্যাট সেট করে দিচ্ছ। অর্থাৎ তোমার যদি কেউ টেক্সট ডেটা এখানে ফিল্ডের মধ্যে ইনসার্ট করে তাহলে তাকে অবশ্যই লোয়ার কেসে ইনসার্ট করতে হবে, ঠিক আছে। যে তুমি যদি এই যে নেম ফিল্ডের জন্য তুমি যদি ফরম্যাট সেট করে দাও এরকম, নেম ফিল্ডের জন্য তুমি যদি ফরম্যাট সেট করে দাও এরকম, যে ধরো নেমের জন্য তুমি লেস দেন দিছো, ঠিক আছে, লেস দেন, এর অর্থ কি, যে এর অর্থ হচ্ছে যে অনলি লোয়ার কেস লেটার, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, ঠিক আছে, লোয়ার কেস বা ছোট হাতের অক্ষর তুমি এখানে অ্যালাউ করতেছো, ঠিক আছে। এরপরে এন্ড দিয়ে হচ্ছে তুমি যে কোনো সংখ্যা বা ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য এখানে তুমি ফরম্যাটিং করতে পারো। এন্ড দেওয়ার অর্থ হচ্ছে তুমি শুধুমাত্র যে কোনো সংখ্যা বা ক্যারেক্টার ইনপুট হিসেবে নিবা, গ্রেটার দেন হচ্ছে শুধুমাত্র বড় হাতের অক্ষর নিবা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি, ঠিক আছে। অর্থাৎ টেবিলের কোন একটা ফিল্ডের মধ্যে কি কি ভ্যালু আমরা অ্যালাউ করব সেগুলো আমরা ফরম্যাটে সেট করে দিতে পারি, ঠিক আছে। এরপরে ইনপুট মাস্ক দেখো যে আমাদের এখানে ইনপুট মাস্কের কাজগুলো কিভাবে সেট করা হয়, ওই যে আমি বলছিলাম যে এখানে আমরা কিছু মেইনলি এইগুলো হচ্ছে যে কিছু কন্ডিশন দেওয়া, ফিল্ডের উপরে কিছু কন্ডিশন দেওয়া যে আসলে ইউজার কি কি জিনিস ইনপুট দিতে পারবে। যেমন এখানে দেখো আমরা যদি ক্যারেক্টার 0 সেট করি তাহলে 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা কি করতে পারবে, ইনপুট করতে পারবে, ঠিক আছে। এরপরে 9 সেট করার অর্থ হচ্ছে যে কোনো সংখ্যা বা স্পেস ইনপুট গ্রহণ করবে, ঠিক আছে। এগুলো কাইন্ড অফ রুল,
তুমি প্রত্যেকটা সিম্বলের জন্য কিছু পার্টিকুলার রুল সেট করতে পারো, ঠিক আছে? এইগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? যেমন আমি এই যে লেস দেন দেওয়ার অর্থ হচ্ছে লোয়ার কেস অক্ষরে রূপান্তর করে, ঠিক আছে? সো তুমি যাই দাও ইনপুট মাস্কের মধ্যে তুমি যদি লেস দেন সেট করে দাও, এর অর্থ হচ্ছে যে ইউজার যাই ইনপুট দেখ সেটা লোয়ার কেসে কি হয়ে যাবে, কনভার্টেড হয়ে যাবে, মানে ছোট হাতের লেখায় রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলো আমি ইনপুট মাস্কের মধ্যে সেট করে দিতে পারি, অর্থাৎ আমার ইনপুটটা যেমনভাবেই আসুক, আমি আমার টেবিলে একটা ফিক্সড ফরম্যাটে যদি ডেটা রাখতে চাই তখন আমি ইনপুটটা মাস্কটা হচ্ছে সেট করে দিব, ঠিক আছে? যেমন আমি যদি আমার নেমের নেমের নেম ফিল্ডের ফরম্যাটের জন্য আমি যদি লেস দেন এই সিম্বলটা সেট করি, এটার অর্থ কি হবে, নেমের জন্য লেস দেন সেট করার অর্থ হচ্ছে যে আমার ইউজার কোনো একটা রেকর্ডের নেম যাই দেখ না কেন সেইটা টেবিলে যখন তোমার স্টোর হবে তখন সেটা লোয়ার কেসে বা ছোট হাতের অক্ষরে স্টোর হবে, ঠিক আছে? তো এইটা আমরা সেট করে দিতে পারি এইভাবে। এরকম আরও অনেক এই যে রুল দেওয়া আছে, দেখো এই যে স্মল এ দেওয়ার অর্থ হচ্ছে কোনো অক্ষর বা সংখ্যা ইনপুট দেওয়া যাবে। তো আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা হচ্ছে রুল সেট করে দিতে পারি যে আমাদের ইউজার টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন রাখতে পারবে এবং সেগুলো কিভাবে রাখতে পারবে, ঠিক আছে? সেই জিনিসগুলো এখানে আমরা চাইলে সেট করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এই যে অনেকগুলো সিম্বল আছে এগুলো একটু আমরা দেখে নিতে পারি যে কোন সিম্বলের জন্য কি কি রুল অ্যাপ্লাই হয়। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে এই যে ডেটাবেজের প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলা আছে, যে আমরা যখন টেবিল তৈরি করি, ঠিক আছে, তখন আমরা যেই ডেটাবেসটা অ্যাকচুয়ালি বানাই সেটাকে আমরা বলি হচ্ছে রিলেশনাল ডেটাবেস, ঠিক আছে? রিলেশনাল ডেটাবেস। সো রিলেশনাল ডেটাবেসে মেনলি কি করা হয় যে অনেকগুলো টেবিল বানিয়ে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করা হয়, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করবা তখন আসলে তোমাকে অসংখ্য টেবিলের মধ্যে কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন দেখো আমরা এইখানে রিলেশনাল ডেটাবেসের আন্ডারে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আমরা হচ্ছে এখানে রাখছি, ঠিক আছে? দেখো যে নন রিলেশনাল ডেটাবেস যদি হইতো, এই স্টুডেন্ট ইনফরমেশনের জন্য যদি আমরা নন রিলেশনাল ডেটাবেস ইউজ করতাম তাহলে আমরা চিন্তা করতে পারি, এটা যদিও বাস্তবে টেবিল আকারে রাখা হয় না, এখানে তোমার বোঝার সুবিধার জন্য দেওয়া হয়েছে যে আমরা যদি নন রিলেশনাল ডেটাবেস ইউজ করি তাহলে যেটা হবে যে একটা সিঙ্গেল জায়গায় বা চিন্তা করতে পারো একটা সিঙ্গেল টেবিলের মধ্যে আসলে সব ইনফরমেশন আছে, যেমন এই যে স্টুডেন্টের নাম, আইডি, রেজিস্ট্রেশন, রেজাল্ট, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, সব একটা জায়গায় আছে। এগুলো যদিও বাস্তবে, আমি আবার বলতেছি, বাস্তবে এইভাবে রাখা হয় না, টেবিল আকারে রাখা হয় না। নন রিলেশনাল ডেটাবেসে হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসেবে রাখা হয়, ঠিক আছে? একটা অন্য ফরম্যাটে রাখা হয়, টেবিল হিসেবে রাখা হয় না। অন দ্য আদার হ্যান্ড রিলেশনাল ডেটাবেসে কি করতেছে দেখো, মানে আমরা যেটা পড়তেছি বা আমরা যেটা পড়বো সেখানে কি করা হচ্ছে, এই সব ইনফরমেশনকে কয়েকটা টেবিলে ভাগ করা হয়েছে। কিরকম, যে আমাদের একটা টেবিল হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, যেখানে শুধুমাত্র স্টুডেন্টের নেম, আইডি, রেজিস্ট্রেশন এবং ফোন নাম্বার থাকবে, ঠিক আছে? এর বাইরে আর কিছু থাকবে না। এই যে নেম, আইডি, রেজিস্ট্রেশন এবং ফোন নাম্বারের ডেটাগুলো এই টেবিলে থাকবে, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল। আরেকটা টেবিল আমরা বানাচ্ছি, এটাকে আমরা বলতেছি স্টুডেন্ট রেজাল্ট, অর্থাৎ এই টেবিলের মধ্যে শুধুমাত্র স্টুডেন্টের রেজাল্ট থাকবে। কার এগেইনস্টে, এই যে প্রত্যেকটা আইডির এগেইনস্টে এক একটা রেজাল্ট থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেকটা টেবিল। তো দেখো কেন টেবিলে ভাগ করা হচ্ছে, কারণ প্রত্যেকটা টেবিলের কাজ কিন্তু নির্দিষ্ট। যেমন আমাদের এই স্টুডেন্ট রেজাল্ট টেবিলের কাজ শুধুমাত্র স্টুডেন্টের রেজাল্ট স্টোর করা, এটা কিন্তু স্টুডেন্টদের এই যে একাডেমিক ইনফরমেশন স্টোর করতেছে না, ঠিক আছে? অর্থাৎ এইভাবে তুমি যদি টেবিলে টেবিলে ভেঙে ডেটা রাখো তাহলে ডেটা খোঁজার কাজটা বা ডেটা ম্যানেজ করার কাজটা অনেক সুবিধার হয়ে যায়, ঠিক আছে? যে দেখো তোমার যদি ধরো যে আইডি নাম্বার 1-এর জন্য তোমার যদি রেজাল্ট লাগে তাহলে তুমি কি করবা, ডিরেক্ট এই টেবিলে চলে আসবা। এই টেবিলে চলে এসে তুমি কি করবা, এই যে আইডি বরাবর দেখবা যে কোন আইডিতে 1 পাচ্ছ, ওই আইডি 1-এর জন্য তুমি রেজাল্টটা দেখবা। কাজ কিন্তু সহজ। কিন্তু তুমি যদি সব এক জায়গায় রাখতা তাহলে কি করতে হতো, এই যে তোমার হচ্ছে আইডি নাম্বার 1টা প্রথমে খুঁজতে হতো, এরপরে এই যে পুরো জিনিসটা, এই যে সব ইনফরমেশন একবারে নিয়ে এসে তারপরে ওইখান থেকে রেজাল্টটা আলাদা হয়ে বের করতে হতো। তাহলে কতগুলো ইনফরমেশন, এই যে তোমার আইডি, রেজিস্ট্রেশন, রেজাল্ট, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, এই কতগুলো রেজিস্ট্রেশনের মধ্য থেকে তোমার রেজাল্টটা খুঁজে বের করে আনতে হতো। কিন্তু এই যে আলাদা একটা টেবিলে তুমি যখন রেজাল্টকে স্টোর করতেছো তখন কিন্তু তোমার এতগুলো ইনফরমেশন দেখা লাগতেছে না, তুমি জাস্ট আইডি নাম্বারটা ট্র্যাক করে তার জন্য রেজাল্টটা পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের এই যে ডেটা খোঁজার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে না যখন আমরা টেবিলে ভেঙে ভেঙে রাখতেছি, এবং প্রত্যেকটা টেবিলের কাজ কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে টেবিলটা আছে দেখো, এটা হচ্ছে স্টুডেন্ট ডিস্ট্রিক্ট টেবিল, ঠিক আছে? তো এখানে কি করতেছি আমরা, এখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের আইডির এগেইনস্টে তার যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সেটা আমরা এখানে
স্টোর করে রাখতেছি, ঠিক আছে। সো আমাদের যদি কোনো একটা স্টুডেন্টের ডিস্ট্রিক্ট জানতে হয় তখন আমরা ডিরেক্ট এই স্টুডেন্ট ডিস্ট্রিক্ট টেবিলে সার্চ করব এবং ওই স্টুডেন্টের আইডি দিয়ে তার আমি ডিস্ট্রিক্টটা খুঁজে পাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেস। এখানে হচ্ছে মেইনলি আমরা যে টেবিল ফরম্যাটে, টেবিল হিসেবে টেবুলার ফরম্যাটে হচ্ছে আমরা টেবুলার স্ট্রাকচার বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে টেবিল বানিয়ে বানিয়ে আমরা হচ্ছে ডেটা এখানে রাখতেছি। আর আরেকটা যেটা নন রিলেশনাল ডেটাবেস, এখানে কিন্তু এটা নন টেবুলার বলতে পারি, নন টেবুলার। কেননা এখানে যদিও দেখাচ্ছে তোমাকে টেবিল হিসেবে, মানে এক টেবিলের মধ্যে সব, কিন্তু আলটিমেটলি আমি যেটা বললাম কি ভ্যালু পেয়ার হিসেবে রাখা হয়, ঠিক আছে। তো আমরা এই যে মাইক্রোসফট অ্যাক্সেস যে পড়াশোনা করব, এই মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু রিলেশনাল ডেটাবেস, ঠিক আছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে সব ডাটা টেবিল বানিয়ে বানিয়ে রাখা হয়। আর নন রিলেশনাল ডেটাবেস সিস্টেমের উদাহরণ হচ্ছে তোমার এই যে মঙ্গোডিবি, লাস্ট ক্লাসে বলছিলাম, ঠিক আছে। তো এখানে আসলে যে টেবিল বানিয়ে বানিয়ে রাখা হয় না, এক জায়গায় সব রাখা হয়, যেমন দেখতেই পারতেছো এই যে একটা স্পেসের মধ্যে সব রাখা হচ্ছে, নেম, আইডি, আরো যত ইনফরমেশন আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই যে পার্থক্যটা এখানে দেয়া আছে যে টেবুলার স্ট্রাকচার আর যদি আমরা এই যে ডকুমেন্ট স্ট্রাকচারে রাখি, এই যে ওই যে কি ভ্যালু পেয়ার বলতেছিলাম না, ওইটাকে এখানে বলছে ডকুমেন্ট স্ট্রাকচার। এটা তোমরা পড়বা সামনে, এইটাকে আমরা হচ্ছে জেসন ফরম্যাটে রাখি, ঠিক আছে। কেউ যদি কাজ করে থাকো জিনিসপত্রগুলো নিয়ে তাহলে জানো যে জেসন ফরম্যাট হচ্ছে একটা স্পেশাল ফরম্যাট, যেখানে হচ্ছে এই যে নন রিলেশনাল ডেটাবেজের যেই তোমার হচ্ছে ইনফরমেশনগুলো সেগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। ওকে, আরো কিছু পার্থক্য দেওয়া আছে, দেখো যায় যে একবার তৈরি করার পর এটা পরিবর্তন করা খুব কষ্টসাধ্য। কেন? কারণ তোমার এখানে ঝামেলা কি দেখো, আমি তোমাকে একটু বুঝাই পয়েন্টটা। এখানে এটা কেন বলা হচ্ছে যে রিলেশনাল ডেটাবেজে একবার তৈরি করার পর পরিবর্তন করা খুব কষ্টসাধ্য, দেখো একটু বুঝো। তোমার যদি এরকম হয়, যে ধরো এই যে আইডি নাম্বার ওয়ানের যে ফোন নাম্বার এটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তার ফোন ধরো এই যে টমের যে ফোন সেটা চুরি হয়ে গেছে, ঠিক আছে, নতুন একটা ফোন কিনছে, সো তার নতুন সিম ফোন নাম্বার হচ্ছে এখানে আসছে, ঠিক আছে, নতুন ফোন নতুন সিম, সো নতুন ফোন নাম্বার। তো ধরো এই যে তার নতুন ফোন নাম্বারটা হচ্ছে এরকম, লাস্টে একটা 8 আছে, ঠিক আছে, 01 4টা 7 তারপরে 8। এখন দেখো এই যে তুমি টমের যে রেকর্ড, এই রেকর্ডের মধ্যে তুমি যে ফোন নাম্বারের ভ্যালুটা যে আপডেট করলা, এই আপডেটটা কি সব জায়গায় হইতে হবে না? সব জায়গায় না হলে এটা কি হয়ে যাবে, ওই যে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। মনে আছে যে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম যে আমরা ডেটাবেস কেন রাখি যেন আমাদের ডেটাগুলো কনসিস্টেন্ট হয়, অর্থাৎ কোনো চেঞ্জ যদি আমরা করি সাথে সাথে ওই চেঞ্জ যেন আমাদের ডেটাবেসে সেভ হয়ে যায়। তো এই যে আমরা যদি এরকম করি যে শুধুমাত্র স্টুডেন্ট ইনফরমেশনে চেঞ্জ করছি, বাকি টেবিলগুলোতে চেঞ্জ করি না, তাহলে কি হবে বলতো, আমাদের ডেটাগুলো ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। অর্থাৎ এইখানে টমের ফোন নাম্বার হচ্ছে, আচ্ছা ফোন নাম্বার তার কোথাও নাই, তাহলে আমরা অন্য একটা উদাহরণ নিই যেটা এইখানে কোথাও আছে। আচ্ছা ধরো আইডি দিয়ে উদাহরণ দিই, ফোন নাম্বারটা ভালো উদাহরণ না, কারণ ফোন নাম্বার অন্য কোনো টেবিলে নাই, ঠিক আছে। ফোন নাম্বার উদাহরণটা আমরা চেঞ্জ করি, আমরা আইডিটা দিই। ধরো যে টমের আইডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। টম হচ্ছে কি করছে, যে ধরো মাঝখানে চাকরি ছেড়ে চলে গেছিল, এরপর আবার জয়েন করছে, এই কারণে তার আইডি চেঞ্জ হয়ে গেছে। তার আইডি ধরো এইবার হচ্ছে 04, ঠিক আছে। তাহলে দেখো এই যে টমের আইডি চেঞ্জ করলাম, 01 থেকে 04 করলাম, এই চেঞ্জটা যদি বাকি টেবিলে না হয় তাহলে তুমি কিন্তু বাকি টেবিল থেকে টমের ইনফরমেশন পাবা না। কেন? কারণ বাকি টেবিলে টমের আইডির এগেনস্টে কিন্তু ইনফরমেশন রাখা আছে। তাহলে তোমার এই টেবিলে তুমি যখন টম নামের রেকর্ডের জন্য আইডি চেঞ্জ করতেছো, বাকি টেবিলেও ওই চেঞ্জটা করতে হবে। তাহলে এই যে তোমাকে এই টেবিলে গিয়ে এটা 04 করে দিয়ে আসতে হবে, এই টেবিলেও এটা গিয়ে 04 করে দিয়ে আসতে হবে। তাহলে দেখো তুমি যদি একটা টেবিলের কোনো একটা ফিল্ডের ভ্যালু চেঞ্জ করো, তাহলে অন্য টেবিলে যদি ওই একই ফিল্ড থাকে, তাহলে ওই অন্য টেবিলগুলোতেও চেঞ্জটা কিন্তু করতে হয়। তাহলে এই কারণে আমরা বলতেছি যে আমাদের রিলেশনাল ডেটাবেজে কোনো কিছু চেঞ্জ করা খুবই কঠিন। কোথায় ছিল, এই যে, হ্যাঁ, আমাদের রিলেশনাল ডেটাবেজে কোনো কিছু পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু নন রিলেশনালে খুব সহজে পরিবর্তন করা যায়, কারণ এই যে একবারে একসাথেই থাকে সব। তুমি এইখানে যদি চিন্তা করো, তুমি যদি একটা নন রিলেশনাল ডেটাবেজে টমের আইডি যদি চেঞ্জ করতে চাইতা 01 থেকে 04, তাহলে কি তোমাকে 4বার চেঞ্জ করতে হতো? না, এই যে একবারই, কারণ তুমি এক জায়গাতেই টমের সব ইনফরমেশন রাখছো, ঠিক আছে। তাহলে তোমাকে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা টেবিলে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না, ঠিক আছে। তো এইটাই আমরা এখানে বলছি। এরপরে হচ্ছে একটা কথা বলা হচ্ছে যে এই ডেটাবেস তৈরিতে স্কেমা বা পরিকল্পনা প্রয়োজন। আচ্ছা, স্কেমা হচ্ছে একটা, ধরতে পারো যে একটা স্ট্রাকচার, যেটা দিয়ে আমরা এই যে রিলেশনাল ডেটাবেসে আমাদের এই যে কি কি ফিল্ড থাকবে,
এই ফিল্ডের মধ্যে কি কি ডেটা থাকবে, ঠিক আছে, ডেটা টাইপ। অর্থাৎ আমরা এই তোমার হচ্ছে রিলেশনাল ডেটাবেজে যেরকম হচ্ছে তোমার এই যে ফিল্ড সাইজ, তারপর হচ্ছে তোমার এই যে ফরম্যাট, ঠিক আছে, ভ্যালিডেশন রুল, ভ্যালিডেশন টেক্সট, এই যে এই বিষয়গুলো যেরকম হচ্ছে আমরা রিলেশনাল ডেটাবেজে সেট করতে পারি, একইভাবে আমরা নন রিলেশনাল ডেটাবেজেও এই জিনিসগুলো সেট করতে পারি। কোথায় সেট করতে পারি? এই যে আমাদের স্কেমা, এটা একটা স্ট্রাকচার, স্কেমাতে আমরা এই জিনিসগুলো সেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বলতেছে যে দেখো যে তোমার হচ্ছে, আচ্ছা সরি, উল্টা বলে ফেলছি আমি, রিলেশনাল ডেটাবেজে আছে আমরা স্কেমা তৈরি করতে পারি, ঠিক আছে। রিলেশনাল ডেটাবেজের জন্য হচ্ছে স্কেমা, আর নন রিলেশনাল ডেটাবেজের জন্য হচ্ছে আমাদের এখানে স্কেমা প্রয়োজন পড়ে না। এখানে হচ্ছে আমরা অন্য একটা স্ট্রাকচার দিয়ে আমরা হচ্ছে এই কাজটা করি, ঠিক আছে। অন্য একটা স্ট্রাকচার, ওইটার এক্সাক্ট নামটা আমার মনে নেই, এটা স্কেমা টাইপেরই কিছু একটা, ঠিক আছে। সো ওইটা দিয়ে হচ্ছে আমরা নন রিলেশনাল ডেটাবেজের এই ফরম্যাট, সাইজ, এই জিনিসগুলো ঠিক করি। আর আমাদের রিলেশনাল ডেটাবেজের জন্য হচ্ছে স্কেমা। স্কেমা একটা ডায়াগ্রাম হিসাবে আমরা চাইলে দেখতে পারি, আবার আমরা হচ্ছে যে এরকম বক্স বক্স আকারেও চাইলে দেখতে পারি, ঠিক আছে। এটাই ধরো যে আমাদের একটা স্কেমাটিক ডায়াগ্রামের মতো আসতে পারে, আবার আমাদের সামনে এরকম বক্স বক্স হিসেবে আসতে পারে। অর্থাৎ স্কেমা দিয়ে তুমি যেটা করো, তোমার টেবিলের যে প্রপার্টিগুলো সেগুলো সেট করো, ঠিক আছে। আচ্ছা, নন রিলেশনাল ডেটাবেজের জন্য যে স্কেমার মতোই সিমিলার একটা জিনিস আছে, কিন্তু স্কেমার মতো এটা কাজ করে না, একটু ডিফারেন্ট। ওকে, মানে কোড লিখে করতে হয়, ওই জায়গাটা কোড লিখে করতে হয়। আচ্ছা, এরপর রিলেশনাল ডেটাবেজের জন্য বলা হচ্ছে যে জটিল সম্পর্কযুক্ত ডেটাবেজের ক্ষেত্রে টেবিল স্ট্রাকচারে রিলেশনাল ডেটাবেজ বেশি উপযোগী। অর্থাৎ তোমার যদি এরকম হয় যে অনেকগুলো টেবিল বানাতে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তুমি অনেক ধরনের ইনফরমেশন যদি রাখতে চাও কোন একটা ডেটাবেজে, তাহলে তোমাকে কিন্তু টেবিল বানিয়ে রাখা ভালো। যেমন দেখো, এই যে আমরা এর আগের যে এক্সাম্পলটা দেখছি যে টমের জন্য অনেক ধরনের ইনফরমেশন হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা টমের ইনফরমেশনগুলোকে এক জায়গায় না রেখে আমরা যদি এরকম টেবিলে ভাগ ভাগ করে রাখি, তাহলে দেখা যাবে পরবর্তীতে আমাদের কাজ সুবিধার হবে, ঠিক আছে। এটাই বলছে। আচ্ছা, আর লাস্টে যেই কথাটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের এই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজ করার জন্য যেই তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো ওইখান থেকে আসলে যে আসছে যে আমাদের বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেজ হচ্ছে মাই এসকিউএল, ঠিক আছে। এই যে এসকিউএল ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে কাজ করে। আর নন রিলেশনাল ডেটাবেজ হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে তোমার আমরা জাভা স্ক্রিপ্ট কোড লিখে ওই জিনিসগুলো নন রিলেশনাল ডেটাবেসগুলো ম্যানেজ করতে পারি, ঠিক আছে। সো এইটার একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে মঙ্গোডিবি, এটা আমি একটু আগেও বললাম। ওকে, সো আমাদের ফার্স্ট পার্ট এখানেই শেষ, এখন একটা ব্রেক দিব তোমাদেরকে। সো আমাদের হচ্ছে এখন 11টা 13 বাজে, 11টা 20 পর্যন্ত একটা ব্রেক থাকবে।
সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের পরবর্তী পার্টে আমরা হচ্ছে এই রিলেশনাল ডেটাবেস কিভাবে কাজ করে এই জায়গাগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমরা যেহেতু মূলত রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করব, সো আমাদের এখানে হচ্ছে রিলেশনাল ডেটাবেসের কিছু বৈশিষ্ট্য বলা আছে, ঠিক আছে? যেমন দেখো যে এখানে আমরা হচ্ছে টেবিল আকারে আমাদের ডেটাগুলোকে রাখি। তো এই কাজটা করার ফলে আসলে আমাদের যেটা হয় যে কোয়েরি করার সহজ হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি তোমার টেবিল থেকে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন খুঁজে আনতে চাও, যেটাকে আমরা কোয়েরি করা বলি, এই কাজটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই যে লাস্ট এক্সাম্পলে আমি যদি একটু যাই, দেখো এখানে আমি যদি তোমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে 3 নম্বর আইডি যেই মানুষের জন্য আছে তার ইনফরমেশন যদি আমি খুঁজে পেতে যাই, তাহলে আমি কি করব? আমি হচ্ছে যে আইডি কলামে গিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা আইডি ধরে ধরে দেখব যে আইডি কি 3 কিনা, ঠিক আছে? প্রত্যেকটা আইডি ধরে ধরে দেখব। যদি আইডি 3 পাই তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমি যেই মানুষের ইনফরমেশন খুঁজছি সেই মানুষের ইনফরমেশন পেয়ে গেছি। তো এই যে পুরো রেকর্ডটা তখন আমি কি করব? আউটপুটে দেখাবো। তাহলে আমাদের কোয়েরি করার যে কাজটা, অর্থাৎ ইনফরমেশন খোঁজার যে কাজটা, এটা কিন্তু সহজ হয়ে গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে যে জয়নিং। জয়নিংটা আমরা পড়বো সামনে, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি, সরি, দুইটা টেবিলের মধ্যে মার্জ করা, ঠিক আছে? তো এটাকে আমরা বলি জয়নিং। সো এই জয়নিং কাজ করাটাও সহজ, এবং সর্টিং। সর্টিং তো বললামই যে তোমার হচ্ছে কোন একটা পার্টিকুলার ফিল্ডকে আমি যদি তার ভ্যালু অনুযায়ী উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি সাজাতে চাই, তখন আমরা সর্টিং করতে পারি, ঠিক আছে? যে ধরো আমাদের লাস্ট এক্সাম্পলটা যদি আমরা নেই, তাহলে আমি যদি এখানে আমার এই যে স্টুডেন্ট ইনফরমেশনের টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে যদি আমি আইডির উপর বেস করে সর্ট করতে চাই, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে করতে পারি? দুইভাবে। একটা হচ্ছে যাদের আইডি সবচেয়ে বেশি তাদের রেকর্ডগুলো হচ্ছে উপরে থাকবে, অথবা যাদের আইডি সবচেয়ে কম তাদের রেকর্ডগুলো হচ্ছে সবার উপরে থাকবে, ঠিক আছে? সো এই যে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডিসেন্ডিং, ঠিক আছে? অর্ডার, দুইটা অর্ডার। ওকে, তো এই যে সর্টিং জয়েনিং করা যায়। এরপরে হচ্ছে ডেটাবেজে পরিবর্তন করতে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ডেটাবেজ নতুন করে তৈরি করতে হয়, ঠিক আছে? তো এটা একটা ঝামেলা, যে আমরা একটু আগেও দেখছি পার্থক্য করার সময় একটা ঝামেলা, যে পরিবর্তন করাটা অনেক টাফ। এরপরে হচ্ছে একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। অর্থাৎ আমরা যদি কোনো একটা পার্টিকুলার ফিল্ডের উপরে এরকম কন্ডিশন দিয়ে দেই যে এই ফিল্ডটা আমার হচ্ছে ইউনিক হইতে হবে, ঠিক আছে? এরকম যদি বলি যে আমাদের আইডি ফিল্ডটা দেখো, আইডি ফিল্ডটা কিন্তু রিপিট করতে পারবে না, এটা ইউনিক। ইউনিক না? দুইজন মানুষের আইডি তো সেম হইতে পারে না, তো এটা কিন্তু ইউনিক। তাহলে কি হবে? যে এই ফিল্ডে একই আইডির ডেটা থাকবে না, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না, রিপিটেশন হবে না, এটাই বলা হয়েছে এখানে, ঠিক আছে? যে একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। বা তুমি এটা ওই যে ইসে গিয়েও সেট করে দিতে পারো, তোমার হচ্ছে ওই ইনপুট মাস্কে বা ফরম্যাটে, ওইখানেও চাইলে তুমি ওইভাবে সেট করে দিতে পারো, ঠিক আছে? যাতে একই তথ্যের পুনরাবৃত্তি না হয়। তারপরে বলছে সহজেই তথ্যের অসামঞ্জস্যতা দূর করা যায়, অর্থাৎ ওই যে ইনকনসিস্টেন্সির যে বিষয়টা, এটা এখানে বলা হয়েছে। এরপর ডেটা ভ্যালিডেশন করা যায়, অর্থাৎ তুমি এই যে রুল সেট করে দিতে পারো যে কোন ইনফরমেশন তুমি অ্যালাউ করবা। একই সাথে একাধিক ব্যবহারকারীর অনুমতি রয়েছে, এটা আমরা আগেও দেখছি, তথ্যের স্বনির্ভরতা তৈরি হয়। তারপরে এই যে তথ্য খুঁজে বের করা যায়, এই যে এইগুলোই বলা আছে, ঠিক আছে? যে আমরা আমাদের টেবিল আকারে যদি ডেটাগুলো রাখা হয় তাহলে ডেটা খোঁজার কাজটা অনেক সহজ হয়, ঠিক আছে? কিন্তু একটা ঝামেলা যে ডেটায় পরিবর্তন করার কষ্ট হয়ে যায়। আচ্ছা, অঙ্কুশ বলছো যে 2-3টা কলাম একটা কলাম করার জন্য কি করতে হবে? আচ্ছা, সো হ্যাঁ, তুমি হচ্ছে যেটা বলছো যে আমাদের এই যে জয়নিং এর আইডিয়াটা, এটা আমরা সামনে দেখবো, ঠিক আছে? যে কিভাবে টেবিল মার্জ করা যায়, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, তো রিলেশনাল ডেটাবেজের যে বৈশিষ্ট্য এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা এক নজর দেখে নিতে পারবা। আচ্ছা, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি, ঠিক আছে? কি মানে চাবি না, এইখানে কি বলতে বোঝানো হচ্ছে যে এমন একটা ফিল্ড যেই ফিল্ড দিয়ে তুমি কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? আমি একটু লিখে দিই বিষয়টা, যে কি হচ্ছে আমাদের
এই কি হচ্ছে আমাদের এমন একটা ফিল্ড, আমাদের ডেটা টেবিলের এমন একটা ফিল্ড, ঠিক আছে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, ডেটা টেবিল থেকে আমরা হচ্ছে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ডেটা টেবিল থেকে কোনো একটি টেবিলকে, কোনো একটা টেবিল বলতেছি, কোনো একটা রেকর্ডকে আমরা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। কোনো একটা রেকর্ডকে ইউনিকলি বা অদ্বিতীয়ভাবে তুমি বাংলায় যদি লেখো, আমরা কি করতে পারবো, শনাক্ত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তো ওই ফিল্ডকে আসলে আমরা তখন কি বলি, ঠিক আছে। যেমন এইখানে এক্সাম্পলটা কিরকম হতে পারে একটু দেখো, যে আমাদের এই যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা আছে, এই টেবিলের আমি যদি কোনো একটা পার্টিকুলার রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে কোন ফিল্ডের উপর বেস করে করব, তোমরা বলো। আমি কোশ্চেনটা করছি যে এই টেবিলে আমি যদি কোনো একটা রেকর্ডকে যদি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, কোন ফিল্ডের উপরে বেস করে করব, ওই ফিল্ডের নাম বলো আমাকে জাস্ট। সন্ধি বলছো আইডি, দ্যাটস কারেক্ট। তাসিন বলছো রেজিস্ট্রেশন, একটু ডিফারেন্ট অ্যান্সার আসছে। মিষ্টি বলছো নেম, আচ্ছা ভালো হয়েছে, তোমাদের দিক থেকেই অনেকগুলো এক্সাম্পল চলে আসছে, তো ডিফারেন্সিয়েট করাটা সুবিধা হবে। আচ্ছা তাহসিন আমাকে একটা কোশ্চেন করছো যে ডাইনামিক ওয়েবসাইটে কি নন রিলেশনাল ডেটাবেস ইউজ করে কিনা। হ্যাঁ করে, অনেক ক্ষেত্রেই মঙ্গোডিবি অনেক জায়গায় ইউজ হয়, ঠিক আছে। ইউজ কেসের উপর বেস করে আসলে কোনটা কি পারপাজে ইউজ করা হচ্ছে, ওই ওইটার উপর বেস করে। আচ্ছা ওই যে তোমরা অনেকেই বলছো যে ভাই নেমের উপরে বেস করে করতে পারবো ইউনিকলি আইডেন্টিফাই, রেজিস্ট্রেশনের উপরে বেস করে করতে পারবো, তারপরে কয়েকজন বলছো আইডি, ঠিক আছে, কয়েকজন বলছো ফোন নাম্বার। যাই হোক অনেকগুলো এক্সাম্পল আসছে তোমাদের দিক থেকে। এখন আমি বলি যে কোনটার কি সমস্যা, কোনটা দিয়ে কি করতে পারবো পারবো না। দেখো নেম কখনোই আমাদের একটা কি হতে পারবে না, নেম কি হতে পারবে না, কেন কেন কি হতে পারবে না, কারণ দুইজনের নাম কিন্তু সেম হওয়ার প্রবাবিলিটি অনেক হাই। এখানে যদিও নাই, কিন্তু ধরো যে আমি আরেকটা রেকর্ড ইনসার্ট করব, এইখানে কি আমি টম নামের আরেকজনকে ইনসার্ট করতে পারি না, এরকম হয় না যে দুজনের নাম সেম, হতে পারে কি না। তাহলে তুমি কি নাম দিয়ে কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা না, কারণ এরকম একাধিক নামের ডেটা কিন্তু চলে আসতে পারে। তুমি যদি অ্যালাউ না করো সেটা ডিফারেন্ট কথা, কিন্তু এরকম হইতেই পারে, মানে বাস্তবে এটা হওয়াই স্বাভাবিক যে একাধিক নামের মানুষ থাকবে, ঠিক আছে। তাহলে নেম কিন্তু কি হতে পারে না। এরপরে দেখো রেজিস্ট্রেশন কি হতে পারে, এইটা হতে পারে। কেন, কারণ আমি কোনো একজন মানুষকে রেজিস্ট্রেশনের এগেনস্ট একটা নাম্বার দিব, সো সে যে রেজিস্ট্রেশন নাম্বার পাবে এটা ইউজুয়ালি অন্য কারো রেজিস্ট্রেশন নাম্বারের সাথে ম্যাচ করে না, এটা হইতে পারে। এরপরে আরেকজন কি বলছো, ফোন নাম্বার কি দুইজনের সেম হওয়ার প্রবাবিলিটি আছে, এইটাও আসলে একটু কন্ট্রোভার্সিয়াল। যে ধরো যে একজন বাসায় যদি দুইজন একই ফোন ইউজ করে, তখন তো ফোন নাম্বার সেম হবে, ফোন নাম্বার সেম হইতে পারে। এটা যদিও আমরা এইটাকেও একটা মানে 50-50, এটা হচ্ছে 50-50, যে যদি আমরা প্রাপ্তবয়স্ক মানুষ ধরি তাহলে দেখা যাবে যে সবাই ডিফারেন্ট ফোন নাম্বার ইউজ করে। কিন্তু যদি ধরো যে কেউ প্রাপ্তবয়স্ক না হয়, ঠিক আছে, যেমন তোমরা অনেকে এরকম আসো না যে দেখা গেছে যে প্রয়োজনের সময় তোমরা হচ্ছে তোমাদের ফোন না ইউজ করে তোমাদের বাবা মার ফোন নাম্বার ইউজ করো অনেক জায়গায়, তো দেখা যাবে যে তোমাদের ওই বাবা মার ফোন নাম্বার কিন্তু অনেক জায়গায় ইউজ হয়ে গেছে, সো ফোন নাম্বারে রিপিটেশন আসতে পারে, সো ইউনিকলি আইডেন্টিফাই করার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হতে পারে, ঠিক আছে। তাহলে ফোন নাম্বারে যে 50-50 একটা কেস। আর ফাইনালি আইডিটা হচ্ছে একদম সলিড, এইটা একদম ইউনিক হবে, একদম শিওর। প্রত্যেকটা মানুষের জন্য আমি ডিফারেন্ট আইডি নাম্বার দিচ্ছি, ঠিক আছে। দুজনের আইডি নাম্বার কখনো সেম হবে না, একটা টেবিলে দুজনের আইডি নাম্বার কখনো সেম হবে না। সো আইডি দিয়ে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কোনো একটা রেকর্ডকে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমি যদি বলি যে আমাকে এই টেবিলের মধ্যে থেকে সেই রেকর্ডটা আমাকে বের করে দাও যেই রেকর্ডের জন্য আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 4, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে এই আইডি বরাবর খোঁজা শুরু করবা, খুঁজতে খুঁজতে এই যে এইখানে গিয়ে দেখবা যে আইডির ভ্যালু 4, তাহলে তুমি এই যে রোটা তুমি পাচ্ছ যেখানে আইডির ভ্যালু 4, সেই পুরো রোটা তুমি কি করবা,
ডিসপ্লে করবা বা শো করবা, এই যে এইটা। তাহলে দেখো আমরা কি করতে পারি, আইডির বেসিসে কোনো একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই যে তোমার পরপর দুইটা রেকর্ডের আইডি সেম, ঠিক আছে, আইডি ইউজুয়ালি সেম হয় না। ওকে, আচ্ছা রাইফ বলছো তোমার নাম একটা এক্সেপশন হইতে পারে। হ্যাঁ, নাম যদি অনেক ইউনিক হয় সেটা ভিন্ন কথা, কিন্তু দেখা যায় যে নামের রিপিটেশন হয়, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের বেসিসে যদি যদি চিন্তা করো তাহলে দেখবার নামের রিপিটেশন হয়। হ্যাঁ, রেজিস্ট্রেশনও এই ক্ষেত্রে ইউনিক হবে, এই ক্ষেত্রে ইউনিক হবে, কারণ আমি যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় রেজিস্ট্রেশন করি এবং ওই রেজিস্ট্রেশনের অ্যাগেনস্টে যদি একটা নাম্বার দেওয়া হয়, এটা ইউজুয়ালি সেম হয় না, এটা সেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফোন নাম্বার যেরকম ধরো যে এরকম হইতে পারে একজন ফোন দুইজন ইউজ করে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তো এরকম হবে না যে দুইজন একসাথে রেজিস্ট্রেশন করছে। এইটা আসলে খুবই রেয়ার একটা কেস, যদি ধরো যে একটা টিম হিসেবে কোথাও রেজিস্ট্রেশন করে, যে আমরা ধরো যে একটা গেমিং কম্পিটিশন অ্যারেঞ্জ করলাম যেখানে হচ্ছে কয়েকটা টিম রেজিস্ট্রেশন করলো, তাহলে ওই ক্ষেত্রে ভিন্ন বিষয় যে কতগুলো টিম মিলে হচ্ছে রেজিস্ট্রেশন করছে, তো প্রত্যেকটা টিমের মধ্যে যারা আছে সবার রেজিস্ট্রেশন নাম্বার সেম, তো ওইটা একটা এক্সেপশনাল কেস, ঠিক আছে। কিন্তু আইডি নাম্বার দেখা যাবে যে মোরললেস এটা আমাদের সবারই হচ্ছে ইউনিক। আচ্ছা অঙ্কুশ বলছো কি দিয়ে যদি এসব করা যায়, ডাটা টাইপ কেন শিখবো? ডাটা টাইপের সাথে তো কি এর সম্পর্ক নাই। ডাটা টাইপ তো তোমার এনশিওর করে যে তুমি একটা ডেটা টেবিলের কোন একটা ঘরে কি ডেটা ইনসার্ট করতে পারবা বা ফিল্ডের মধ্যে কি ডেটা ইনসার্ট করবো, এটা হচ্ছে ডাটা টাইপ দিয়ে আমরা সেট করি। আর কির আইডিয়াটা হচ্ছে যে ডাটা খোঁজার সময় আমি আসলে কোন ফিল্ডের উপরে বেস করে ডাটাটা খুঁজে আনতে পারবো, ঠিক আছে, তো দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ওকে, আচ্ছা এখন দেখি আমরা প্রাইমারি কি। সো কি এর কয়েকটা ভাগ আছে, ওই ভাগগুলো এখন আমরা পড়বো। সো ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কির আইডিয়াটা কি, ওই যে কির পরিচয় আমি যেভাবে দিছি, যে আমাদের কোনো একটা টেবিলের মধ্যে থেকে আমরা যদি কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমরা যেই ফিল্ডের উপর বেস করে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, ওই ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে ওই টেবিলের জন্য প্রাইমারি কি, ঠিক আছে। সো প্রাইমারি কি হচ্ছে এই ক্ষেত্রে এই টেবিলের জন্য আইডি, ঠিক আছে। তাহলে যে বাকিগুলো কেন নেয় নাই বুঝছো, দেখো বাকিগুলো কেন নেয় নাই, যে নেম কেন নেয় নাই, রিপিট হইতে পারে, রেজাল্ট কেন নেয় নাই, রিপিট হইতে পারে, ফোন নাম্বার কেন নেয় নাই, রিপিট হইতে পারে, ডিস্ট্রিক্ট কেন নেয় নাই, রিপিট হইতে পারে, বোঝা গেছে। কিন্তু আইডি নাম্বার রিপিট হবে না দুইজনের, ঠিক আছে, ইট ইজ গ্যারান্টিড বা ইট ইজ সেট। এটা টেবিল তৈরি করার আগে আমরা সেট করে দিই কোনটা ইউনিক কি, কোনটা হচ্ছে আমাদের প্রাইমারি কি হবে, ঠিক আছে। তাহলে যে প্রাইমারি কি দেখে তুমি কি বুঝবা বলো, প্রাইমারি কির কাজ কি তুমি বলো তো। প্রাইমারি কির কাজ হচ্ছে যে এই টেবিলের মধ্যে থেকে তুমি যদি কোনো একটা রেকর্ডকে খুঁজে আনতে চাও, তাহলে তুমি কোন ফিল্ডের উপরে বেস করে খুঁজবা, সেটা হচ্ছে তোমার প্রাইমারি কি, ঠিক আছে। ওকে, প্রাইমারি কির কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তোমার রিপিটেশন বা পুনরাবৃত্তি হবে না। আমি এগুলো একটু লিখে দিচ্ছি, যে আমাদের এখানে পুনরাবৃত্তি মানে একই ডাটা দুইবার থাকবে না ওই ফিল্ডের মধ্যে, পুনরাবৃত্তি হবে না। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না, নাল ভ্যালু অর্থাৎ কোনো একটা ঘর ফাঁকা থাকতে পারবে না। মানে তুমি কখনো তুমি এটা মাইক্রোসফট অ্যাক্সেসেও এটা টেবিল বানায় দেখো, এই এই জিনিসটা তুমিও এক্সপেরিয়েন্স করবা, যে তুমি এরকম কোনো রেকর্ড বানাতে পারবা না যে যেই রেকর্ডের আইডির ঘরটা খালি। কেন? কারণ তুমি আইডিকে প্রাইমারি কি সেট করছো, তাহলে আইডির ঘর কখনো ফাঁকা রাখা যাবে না, এটাই আমরা বলতেছি যে নাল ভ্যালু রাখা যাবে না, ঠিক আছে। ওকে, নেক্সট আসছে কম্পোজিট। কম্পোজিট ওয়ার্ডটা কি মিন করে, যে একসাথে অনেকগুলোর সংমিশ্রণ, তাই না। সো কম্পোজিট বলতে যে আমরা বাংলায় বলি যৌগিক। সো কম্পোজিট প্রাইমারি বলতে কি বোঝানো হচ্ছে, যে তোমার এরকম যদি হয়, দেখো এটা একটা এক্সেপশনাল কেস, যে আমাদের এই টেবিলের মধ্যে দেখা যাচ্ছে যে দুইজনের আইডি সেম, এটা একটা এক্সেপশনাল কেস, ইউজুয়ালি হয় না এরকম, তারপরে ধরে নিচ্ছি যে ধরো যে টিমের এগেইনস্টে তারা আইডি পাইছে, তাহলে যে দুইজনের আইডি সেম হয়ে গেছে। এখন এরকম যদি কোনো কেস হয়, তাহলে আমার শুধুমাত্র আইডি কিন্তু এইখানে কি হইতে পারবে না, প্রাইমারি কি হইতে পারবে না, শুধুমাত্র আইডি আমার কি হইতে পারবে না, প্রাইমারি কি এখানে হতে পারবে না। কেন? এই যে রিপিটেশন আছে। তাহলে আমি যদি আইডি 1 এর ডাটা চাই, তাহলে আমার সফটওয়্যার কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কার ডাটা দিব, এই টম নামের এই মানুষের ডাটা দিব নাকি জেরি নামের এই মানুষের ডাটা দিব, কার ডাটা দিব, এই যে আমার সফটওয়্যার কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ এই যে আমার আইডি 1 এর এগেইনস্টে দুইজনের ডাটা আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রাইমারি কি এখানে কি হতে পারতেছে না,
তোমার হচ্ছে সরি আইডি কি হতে পারতেছে না, প্রাইমারি কি হতে পারতেছে না। আচ্ছা, এখন আর বাকি কি আসতে পারে, যে বাকি সবগুলোর জন্যই তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে সবগুলো আসলে এখানে রিপিট হতে পারে। তাহলে এখানে উপায় কি, উপায় কি যে আমাদের এখানে কিভাবে আমরা একটা পার্টিকুলার রেকর্ডকে খুঁজে পেতে পারি। তো আমরা এই ক্ষেত্রে যেটা করি যে আমাদের যদি এরকম কোনো টেবিল থাকে যেখানে একটা পার্টিকুলার ফিল্ডকে যদি আমরা প্রাইমারি কি হিসেবে তোমার সেট না করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা সিঙ্গেল ফিল্ডকে যদি আমরা প্রাইমারি কি হিসেবে সেট না করতে পারি রিপিটেশন হওয়ার কারণে, তখন আমরা যেটা করি আমরা দেখি যে আমরা যদি দুইটা ফিল্ড একসাথে চিন্তা করি তখন কি ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যায় কিনা। যেমন এই ক্ষেত্রে আইডির রিপিটেশন হচ্ছে, আবার আমি যদি ক্লাসের কথা চিন্তা করি, এই যে ক্লাস ফিল্ডের মধ্যে আমি দেখতেছি ক্লাস ফিল্ডেরও কিন্তু তোমার রিপিটেশন আছে, ক্লাস ফিল্ডের জন্য আমি রিপিটেশন দেখতে পারতেছি। তাহলে উপায় হচ্ছে যে আমি এই আইডি আর ক্লাস একসাথে চিন্তা করি, একসাথে চিন্তা করলে কি রিপিটেশন পাই, তখন আমি দেখি যে না রিপিটেশন আসে না। কিভাবে দেখো, এই যে প্রথম যে রেকর্ডটা আছে তার আইডি হচ্ছে 1 ক্লাস 10, তাহলে আইডি আর ক্লাস মিলে আমি হচ্ছে একটা এখানে একটা তোমার কম্পোজিট ডাটা পাই। তারপরে দ্বিতীয় রেকর্ডের জন্য আমি দেখতে পারতেছি আইডি 1 কিন্তু এর আবার ক্লাস ডিফারেন্ট, দেখো ক্লাস 9। প্রথমের আইডি 1 হইলো ক্লাস ছিল 10, দ্বিতীয় জনের আইডি 1 হলেও ক্লাস কিন্তু 9, তার মানে যে ক্লাসে কিন্তু দুইজন ডিফারেন্ট। এরপরে থার্ড জনের দেখো এই যে আইডি 3 ক্লাস 9, বাকি সবারও তুমি খেয়াল করলে দেখবে যে আমাদের লাস্টে যে আছে তার ক্লাস 9, এখন ক্লাস 9 এর তো উপরে আরো অনেকেই আছে কিন্তু তার আবার আইডি 5। তাহলে আমি আইডি আর ক্লাসকে যদি একসাথে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমার দুইটা রো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আইডি আর ক্লাসকে যদি আমি একসাথে চিন্তা করি, ঠিক আছে, তখন আমাদের এই যে ইউনিকলি আইডেন্টিফাই করার কাজটা কিন্তু এখানে সলভ হয়ে গেল। ঠিক আছে, সো আমরা এখান থেকেই কনসেপ্টটা আনছি যে আমাদের যদি এরকম কোনো টেবিল আসে যেখানে আমরা একটা সিঙ্গেল ফিল্ড দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা একাধিক ফিল্ডের ভ্যালু চিন্তা করে তারপর ইউনিকলি আইডেন্টিফাই করব, সেইটাকে আমরা বলি তখন কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, সো কম্পোজিট প্রাইমারি কির মধ্যে এই ক্ষেত্রে কে কে আছে দেখো, এই যে কম্পোজিট প্রাইমারি কির মধ্যে আছে হচ্ছে আমাদের আইডি ফিল্ডটা আর ক্লাস ফিল্ডটা। ঠিক আছে, এই দুটাকে একসাথে নিয়ে তারপরে আমরা এই যে কম্পোজিট প্রাইমারি কি তৈরি করছি। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে এইখানে বৈশিষ্ট্যটা কি, যে কম্পোজিট প্রাইমারি কির জন্য যদি আমি চিন্তা করি তাহলে ওই দুইটা ফিল্ডের ভ্যালু একসাথে চিন্তা করলে আমরা পুনরাবৃত্তি পাবো না। দুইটা ফিল্ডের ভ্যালু একসাথে যদি চিন্তা করি তখন আমরা কিন্তু পুনরাবৃত্তি এখানে পাবো না। আলাদা আলাদাভাবে চিন্তা করলে আবার পুনরাবৃত্তি পাবা। ঠিক আছে, আলাদা আলাদাভাবে, একসাথে যদি চিন্তা করি তাহলে আমরা পুনরাবৃত্তি পাবো না। এরপর হচ্ছে এখানে চাইলে নাল ভ্যালু থাকতে পারে, এখানে নাল ভ্যালু চাইলে থাকতে পারে। ঠিক আছে, কিরকম, তোমার এরকম হইতেই পারে যে কোনো একটা মানুষের, যে ধরো এখানে আমার নামই দিয়ে দিই, এই যে রিফাত, আমার নামের ধরো যে, আচ্ছা আমার নামের আইডি আছে কিন্তু ধরো আমার কোনো ক্লাস নাই, ক্লাসের ঘরটা ফাঁকা, এরকম কি থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, কোনো সমস্যা নেই, আইডি তো আছে, আইডি দিয়ে আমি নিজেকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে নাল ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, ওকে, তো আমরা কম্পোজিট প্রাইমারি কে দেখলাম। এরপরে আসতেছে আমাদের ফরেন কি। সো ফরেন নাম থেকেই বোঝা যাচ্ছে যে এইটা কোনো একটা টেবিলের সাথে তার বাইরের টেবিলের সম্পর্ককে নির্দেশ করতেছে, তাই না? তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো এখানে আমাদের দুইটা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, আরেকটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিল। ঠিক আছে, অর্থাৎ একটা টেবিলের মধ্যে স্টুডেন্টের তোমার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আছে, আরেকটা টেবিলের মধ্যে স্টুডেন্টের ফোন নাম্বারের এগেইনস্টে তার ডিস্ট্রিক্টের নামটা দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছি যে একটা টেবিলের মধ্যে স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন, নেম, আইডি, রেজিস্ট্রেশন, ফোন নাম্বার দেওয়া আছে, আর একটা টেবিলের মধ্যে ফোন নাম্বারের এগেইনস্টে ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে আমাদের যদি এই টেবিল থেকে আমাদের যদি জানতে হয়, এই টেবিল থেকে যদি আমাদের জানতে হয় যে এই যে টম নামের যেই মানুষটা আছে, ভালো করে বুঝো, টম নামের যে মানুষটা আছে তার ডিস্ট্রিক্টটা কি, তার ডিস্ট্রিক্টের নাম কি, এটা যদি আমাদের জানতে হয় তাহলে কি করব? তোমরা বলো তো কি করতে পারি? এই টেবিল থেকে যদি আমি বের করতে চাই যে এই যে টম নামের যে মানুষ আছে তার ডিস্ট্রিক্টের নাম কি, এটা যদি বের করতে চাই এই টেবিল থেকে পারবো? দেখেই তো বোঝা যাচ্ছে পারবো না, কারণ এই টেবিলে ডিস্ট্রিক্ট নামের কোনো কলামই তো নাই, পারবো না। তাহলে কি করতে হবে, আমাদের এই যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন থেকে এটা বের করে আনতে হবে যে টম নামের যে মানুষটা আছে তার ডিস্ট্রিক্ট কি। এখন ঝামেলা হচ্ছে যে দেখো যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন যে টেবিলটা আছে এইখানে কিন্তু কোথাও নাম নাই, মানে তুমি এইখান থেকে নামের এগেনস্টে ডিস্ট্রিক্ট পাবা না,
এখানে কোথাও নাম স্টোর করা নাই কোনো কলামে, ঠিক আছে, যে তুমি খুঁজবা যে টম নামের একজন মানুষ আছে, তার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, এটা তুমি নামের এগেনস্টে পাবা না, কারণ এই টেবিলের মধ্যে নাম স্টোর করা নাই কোনো কলামে, ঠিক আছে। তাহলে উপায় কি বলো তো? উপায় হচ্ছে যে আমরা দেখব যে এই টেবিল, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল আর ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের মধ্যে কমন কি আছে। কমন কি আছে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে ফোন নাম্বার, দুইটা জায়গাতেই কমন আছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি যে আমাদের এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের মধ্যে আমাদের টমের ফোন নাম্বারটা কত, এটা আমরা দেখতে পারি, এটা তো আমরা এখান থেকে পাবো, তাই না? এরপর এই ফোন নাম্বারের এগেইনস্টে আমি কি করব, এই যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের মধ্যে সার্চ করব। তাহলে আমি দেখব যে এই যে আমি স্টুডেন্ট ইনফরমেশন থেকে টম নামের মানুষের যে ফোন নাম্বারটা পেলাম, সেই ফোন নাম্বারের এগেইনস্টে আমার ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলে ডিস্ট্রিক্টের নামটা কি দেয়া আছে, এটা আমি খুঁজে বের করব। তাহলে আমি পেয়ে যাব ডিস্ট্রিক্টটা হচ্ছে ঢাকা। সো আমি ফাইনালি বলতে পারবো যে আমাদের এই টম নামের যে মানুষ, তার ডিস্ট্রিক্টটা হচ্ছে ঢাকা। তাহলে এইটা দেখো, আমরা দুইটা ভিন্ন ভিন্ন টেবিলকে ইউজ করে কিন্তু আমরা কোনো একটা ডেটা এখানে সার্চ করলাম, তাই না? কোনো একটা ডেটা সার্চ করলাম। সো দেখো, এখানে আমাদের যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন টেবিলকে আমাদের কানেক্ট করতে হয়েছে, এবং সেটা একটা ফিল্ডের থ্রুতে, সেই ফিল্ডটা কি, সেই ফিল্ডটা হচ্ছে এক্ষেত্রে ফোন নাম্বার, সেই ফিল্ডটা হচ্ছে এখানে ফোন নাম্বার। তাহলে আমরা ফোন নাম্বারকে, এই যে এই টেবিলের ডিস্ট্রিক্ট ইনফরমেশনের জন্য আমরা ফোন নাম্বারকে বলবো হচ্ছে আমাদের একটা ফরেন কি, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের জন্য আমরা ফোন নাম্বারকে বলবো, সরি উল্টা বলে ফেলছি আমি। আচ্ছা, এটা ডিস্ট্রিক্ট ইনফরমেশন না, আমাদের এটা হবে হচ্ছে এই যে আমাদের স্টুডেন্ট ইনফরমেশনের জন্য আমাদের ফোন নাম্বারের এই ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে একটা ফরেন কি। কেন? কারণ এই ফোন নাম্বারই আবার ডিস্ট্রিক্ট ইনফরমেশনের একটা প্রাইমারি কি, তাই না? দেখো, এই ডিস্ট্রিক্ট ইনফরমেশনের মধ্যে তুমি ফোন নাম্বার দিয়ে কিন্তু ডিস্ট্রিক্ট খুঁজে পাও, ইউনিকলি খুঁজে পাও। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের জন্য আবার এই ফোন নাম্বারটাই হচ্ছে আমাদের কি বলতো, এই ফোন নাম্বারটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি, ঠিক আছে? তাহলে আমাদের ফরেন কির আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা টেবিলের এমন একটা ফিল্ড যদি থাকে যেটা অন্য টেবিলের ফরেন কি হিসাবে কাজ করতে, অন্য টেবিলের প্রাইমারি কি হিসাবে কাজ করতে, তখন ওই টেবিলের ওই কিটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি। যেমন আমাদের এই স্টুডেন্ট ইনফরমেশনের এই ফোন নাম্বার ফিল্ডটা ডিস্ট্রিক্ট ইনফরমেশনের ক্ষেত্রে প্রাইমারি কি হিসাবে কাজ করতেছে, তাহলে আমাদের এই স্টুডেন্ট ইনফরমেশনের টেবিলের মধ্যে ফোন নাম্বার এই ফিল্ডটা হবে হচ্ছে কি বলতো, একটা ফরেন কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফরেন কির আইডিয়াটা বুঝলাম। এখন ফরেন কির জন্য কিছু বৈশিষ্ট্য একটু জেনে নেই, যে ফরেন কির ক্ষেত্রে আমাদের রিপিটেশন হতে পারে, ঠিক আছে, পুনরাবৃত্তি এই ক্ষেত্রে হতে পারে। ফরেন কির জন্য আমাদের পুনরাবৃত্তি হতে পারে, যেমন এইখানে আমাদের দুইজনের, ধরো যে এইখানে আরেকজন মানুষ আমি দেখাই, এইখানে ধরো আরেকজন মানুষ দেখাই যে আমাদের এইখানে ধরো আমার নামই দিলাম রিফাত, আইডি ধরো 4, রেজিস্ট্রেশন নাম্বার লেটসে 10016, আর ফোন নাম্বার ধরো 01, এই যে 5টা 7, 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখো, এই যে আমি নতুন একটা রেকর্ড যে এখানে দিলাম, এই যে রিফাত নামের নতুন একটা রেকর্ড যে দিলাম, ঠিক আছে, এই যে রেকর্ডটা আমি এখানে ইনসার্ট করলাম, এই রেকর্ডের জন্য আমি কি দেখতে পাচ্ছি যে ফোন নাম্বারটা কিন্তু এই যে আমাদের 1 নম্বর রেকর্ডের সাথে ম্যাচ করতেছে। খেয়াল করছে, এই যে এই দুইটা রেকর্ডের কিন্তু ফোন নাম্বার সেম না? এখন আমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশনের ক্ষেত্রে দেখা যাইতে পারে যে যেই সকল মানুষের ফোন নাম্বার হচ্ছে তোমার ধরো যে 017 দিয়ে শুরু হয়, তারা হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টের, একটা এক্সাম্পল নাও এরকম, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে এই ফোন নাম্বারের জন্য ডিস্ট্রিক্টটা কিন্তু ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলে আমার 01 এরপরে 5টা 7 এই ডাটাটা ইউনিক হিসেবেই থাকবে, যদিও আমাদের স্টুডেন্ট ইনফরমেশনে এই ডাটাটা কিন্তু দুইবার আসছিল, কিন্তু তোমার ডিস্ট্রিক্ট ইনফরমেশনে কিন্তু এটা একবারই আসছে, ঠিক আছে? আমরা এরকমভাবেই টেবিল তৈরি করছি যে এই ডাটাটা একবার আসবে এবং এই ডাটার এগেনস্টে একটা ফিক্সড ডিস্ট্রিক্ট থাকবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা আমি বলার চেষ্টা করলাম যে আমাদের ফরেন কির জন্য কিন্তু আমাদের পুনরাবৃত্তি হতে পারে, ঠিক আছে? যদিও এটা কি বলতেছি, এটার নামের শেষে কি আছে যদিও,
কিন্তু এখানে রিপিটেশন হতে পারে, ঠিক আছে। মানে ফরেন কির আইডিয়া কিন্তু এইটা না যে তুমি হচ্ছে যেই টেবিলের ফরেন কি ওই টেবিলের জন্য ফরেন কি ইউজ করে কোনো একটা রেকর্ড খুঁজবা না, তুমি ফরেন কি ইউজ করে অন্য টেবিলে ইউনিকলি ডাটা খুঁজবা। ওকে, এই কারণে পুনরাবৃত্তি হতে পারে এবং কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং নাল ভ্যালু কি থাকতে পারে? হ্যাঁ, এটা খুবই রেয়ার কেস, ঠিক আছে, নাল ভ্যালু থাকতে পারে। হ্যাঁ, এই যে রাইভ যেটা বলছো সুন্দর একটা কথা, যে +880 যে আমাদের ফোনের যে একটা কোড নাম্বার থাকে কান্ট্রি কোড, সো ওইটা দিয়ে হচ্ছে আমরা যেরকম কান্ট্রিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি ওরকমই একটা এক্সাম্পল আমরা চিন্তা করতেছি। ওকে, তাহলে আমাদের এই যে তিন ধরনের কি দেখা গেল, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি, এই তিন ধরনের কি কি তোমরা ভালোভাবে বুঝছো কিনা একটু জানাও তো আমাকে। কোনো সমস্যা আছে? এই প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি আর ফরেন কি, এই তিনটার আলোচনা কি তোমরা বুঝতে পারছো? একটু জানাও তো। ওকে, তাহলে যদি বুঝো তোমাদের জন্য একটা কুইজ থাকতেছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা এটা অ্যান্সার সাবমিট করো। আমি তোমাদেরকে আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করো। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি, তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, হুইচ ইজ কারেক্ট। ওকে, তো এখানে আমাদের কি বলছে যে কোনটি প্রাইমারি কি ফিল্ড হতে পারে, ঠিক আছে। ওকে, তো আমাদের দেখো যে প্রাপ্ত নাম্বার, তুমি জাস্ট এই কোশ্চেনটাই করবা যে দুইটা প্রাপ্ত নাম্বার কি সেম হতে পারে কিনা, হতে পারে, তাহলে প্রাইমারি কি হবে না, হবে না। বয়স, দুজনের বয়স কি সেম হতে পারে, হতে পারে, হবে না। রোল নাম্বার কি সেম হয়? তুমি যখন ভর্তি হইছো তোমার ক্লাসে, এখানে তোমরা বলতে পারো যে ভাই এক্সেপশন কেস তো আছে, ওই এক্সেপশনাল কেসগুলো আমরা ইউজুয়ালি চিন্তা করবো না, আমরা ঠান্ডা মাথায় সহজ সরলভাবে চিন্তা করব। একজন মানুষের রোল নাম্বার কোনো একটা ক্লাসের মধ্যে বা কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে কিন্তু ইউনিক হয়, ঠিক আছে, ইউজুয়ালি ইউনিক হয়। তো রোল নাম্বারটা প্রাইমারি কি হতে পারে কম্পেয়ার টু আদার্স, সো এটা রোল নাম্বার আমরা প্রাইমারি কি হিসেবে নিতে পারি, ঠিক আছে। আর বিষয় তো অবশ্যই হওয়ার সম্ভাবনা নাই, বিষয় তো আসলে অনেক মানুষেরই সেম হইতে পারে, ঠিক আছে, সো এটাও হবে না। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। ওকে, সো লিডার বোর্ডটা পাবলিশ করতেছি। সোয়াদ হচ্ছে সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে, এরপরে রোহিত, তানজিলা, পলল, নাফিস, প্রমি, সন্ধি, ফারিহা, আলফি, অঙ্কুশ এবং আরও অনেকে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের ক্লাস এই পর্যন্ত। আমি জাস্ট দুইটা ইনফরমেশনের ব্যাপারে একটু কারেকশন দিই, ঠিক আছে। আমি তোমাদেরকে যে একটা ইনফরমেশন দিয়েছিলাম এটা একটু কারেক্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমি, হ্যাঁ, মেমোর ডেটার ব্যাপারে বলছিলাম, যেটা হচ্ছে আমাদের 64,000 ক্যারেক্টার অ্যালাউ করে, ঠিক আছে। এটা ইউজুয়ালি প্র্যাকটিক্যাল কেসে অ্যালাউ করে, কিন্তু তোমার মানে তুমি এতগুলো ক্যারেক্টার চাইলে দিতে পারো, কিন্তু হাইয়েস্ট যে লিমিটটা, থিওরিটিক্যালি যে লিমিটটা সেট করা হয়েছে সেটা হচ্ছে 65,000 তোমার 535 এত মেবি, হ্যাঁ। এবং এটা অ্যারাউন্ড 2 জিবির মতো, ঠিক আছে, 65,535 এতগুলো, ঠিক আছে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের দিক থেকে আমি অনেক ফিডব্যাক পেয়েছিলাম এরকম, সেটা হচ্ছে যে
অঙ্কুশ বলছো 65,536, না 65,536টা হচ্ছে তোমার কি বলে যে হাইয়েস্ট তুমি কতগুলো দিতে পারবা, কিন্তু 65,535 পর্যন্তই অ্যালাউ করে, ঠিক আছে? 65,535 পর্যন্তই অ্যালাউ করে ক্যারেক্টার। যেমন তোমার টেক্সটের জন্য কিন্তু অ্যালাউ করে 255টা, 256টা না, কিন্তু 255টা, ঠিক আছে? তো এইখানে আসলে 65,535টা অ্যালাউ করে। আর আরেকটা হচ্ছে যে তোমাদের অনেকেই বলতেছিলা যে ভাইয়া এখানে হচ্ছে আমাদের ডেটাবেজের ভিত্তি হচ্ছে অনেক জায়গায় ফিল্ড দেয়া, ঠিক আছে? তোমরা প্যারালাল টেক্সটের রেফারেন্সটা দিয়েছিলা যে এখানে হচ্ছে ফিল্ড দেয়া, যে লজিক্যালি চিন্তা করলে এটা টেবিল হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু তোমাদের যদি বইয়ে ফিল্ড দেওয়া থাকে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে তোমাদের যদি বইয়ে ফিল্ড দেওয়া থাকে তোমরা ফিল্ড দিও, ঠিক আছে? ওটা ফিল্ড দিও, কারণ আমাদের আসলে এমসিকিউ কিন্তু বইয়ের রেসপেক্টে অ্যান্সার করা ভালো, কিন্তু লজিক্যালি চিন্তা করলে এটা টেবিলই হয়, ঠিক আছে? কারণ আগে টেবিল না আগে ফিল্ড, অবশ্যই আগে টেবিল। সো টেবিল ছাড়া তো ডেটাবেস হবে না, টেবিল বানাবো তারপরে হচ্ছে টেবিলের মধ্যে ফিল্ড দিব এবং পরবর্তীতে রেকর্ড দিব, ঠিক আছে? সো লজিক্যালি চিন্তা করলে ডেটাবেজের ভিত্তি আসলে আমাদের টেবিল, কিন্তু যদি তোমাদের বইয়ের ফিল্ড দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা এটা ফিল্ড দিতে পারো, ঠিক আছে? সো তোমরা এটা একটু বই চেক করে নিও। ওকে, সো এই ছিল আমাদের ক্লাস। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে স্টিল তোমরা করতে পারো, আদারওয়াইজ হচ্ছে ক্লাসটা এখানেই শেষ করে দিব। ওকে, সো নতুন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। পরবর্তীতে কালকে হচ্ছে আমাদের আবার ক্লাস আছে, সো কালকে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত, মানে ততদিন বলতে একদিন, আজকে মাঝখানে একদিন, একদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।